হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বইয়ের 23-24 সালের যে প্রশ্নটি আছে সেটা নিয়ে আলোচনা করব। রিটেন কোয়েশ্চেনে টোটাল হচ্ছে 13টি ফিজিক্সের কোয়েশ্চেন এসেছিল, সেগুলোকে কিভাবে সলভ করা যায় চলো আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে চ্যাপ্টার 3 থেকে নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় চ্যাপ্টার 4 আসলে নিউটনীয় বলবিদ্যার সাথে রিলেটেড একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। সেই প্রশ্নটা একবার দেখে নিই কি বলা আছে এখানে। প্রশ্নটিতে বলা, বিমান উড্ডয়নের ন্যূনতম বেগ 80 কিলোমিটার/আওয়ার, রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, বিমানের ভর 10,000 কেজি। উড্ডয়নের জন্য ইঞ্জিনকে ন্যূনতম কত বল দিতে হবে এটি আমাকে বের করতে বলা হয়েছে। এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়া, সেটি হচ্ছে কি যে ঘর্ষণ গুণাঙ্কের মান এবং জি অভিকর্ষ ত্বরণের মান প্রশ্নে দেয়া আছে। এই কন্ডিশনগুলোর ভিত্তিতে আমাকে বের করতে হবে যে এই বিমানটিকে উড্ডয়নের জন্য ইঞ্জিনকে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে দুইভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে তোমরা ত্বরণ বের করে করতে পারো, যেটি নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের সাথে রিলেটেড, অথবা আমি চাইলে কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির কাজ শক্তি যে উপপাদ্য আছে তার উপর বেস করেও কিন্তু আমরা এই কোয়েশ্চেনটিকে সলভ করতে পারি। তো আমার কাছে মনে হয় যে তুমি যদি খুব তাড়াতাড়ি আনসারটি করতে চাও তাহলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে এই আনসারটি করাটা সবচেয়ে বেটার হবে। তো সেটি কিভাবে করা যায় সেটি দেখি। তো প্রথমত এখানে যেহেতু এই বিমানটি, ধরলাম যে এখানে বিমানটি আছে, এই বিমানটি এখান থেকে রওনা দিবে, রওনা দিয়ে সে রানওয়ে থেকে উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে সে যখন উঠে যাবে বিমানটি, এই ওঠার সময় তার যে বেগটা হতে হবে সেটা প্রশ্নে বলা আছে, সেটি কি 80 কিলোমিটার/আওয়ার। এই পরিমাণ বেগ তাকে অর্জন করতে হবে। তো তার জন্য ইঞ্জিন কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটি আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে এই যে তলটি আছে সেই তলের একটা ঘর্ষণ গুণাঙ্কের মান দেয়া আছে প্রশ্নে, সেটিকে আমরা মিউকে ধরে নিতে পারি, সেটি হচ্ছে 0.2, এবং এই টোটাল যে দূরত্বটা রানওয়ের, সেই রানওয়ের দূরত্বটা দেয়া আছে প্রশ্নে 100 মিটার। তো এর উপর বেস করে আমাকে আনসারটি করতে হবে। এখন আমি যদি বলের মানটা বের করতে চাই তাহলে বলের মান বের করার জন্য আমাকে দেখতে হবে যে এখানে কি পরিমাণ আসলে ইঞ্জিনটি কাজ করছে এবং সেই ইঞ্জিন দ্বারা কৃত কাজটি কোথায় কোথায় নষ্ট হয়ে যাচ্ছে সেই সম্পূর্ণটাকে একসাথে আমাকে কম্বাইন করতে হবে। তো ধরে নেই এই ইঞ্জিনটা যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে তাহলে এফ পরিমাণ বল সে কতক্ষণ ধরে প্রয়োগ করবে, একদম হচ্ছে এখান থেকে স্টার্ট করে একেবারে রানওয়ে থেকে ওঠার পর্যন্ত তার টোটাল যে দূরত্বটি হবে সেটা হচ্ছে এস পরিমাণ দূরত্ব। তাহলে এই দূরত্ব বরাবর সে কিন্তু একটা কাজ করবে। সেই কাজের মানটা কীভাবে বের করতে পারি আমরা, ইঞ্জিনের বল ইন্টু সরণ যদি গুণ করে দিই তাহলে টোটাল যে কৃত কাজের মানটা সেটি আমাদের বের হয়ে আসবে। তো টোটাল কৃত কাজের মান, ইঞ্জিন কর্তৃক যে কৃত কাজের মান সেটি হচ্ছে বল গুণন সরণ এটি। এবং এই কাজটি কিন্তু দুইটা পার্টে বিভক্ত হয়ে যাবে। সেটি কি, একটা হচ্ছে এই সে ঘর্ষণের বিরুদ্ধে একটা কাজ করছে সেটা একটা, প্লাস সে যে ভি বেগে উপরের দিকে উঠতে চাচ্ছে ইঞ্জিনটি, এইটার কারণে কিন্তু তার একটা কাজ হবে। তো হাফ এমভি স্কয়ার যদি আমি বলি যে এই ভি বেগে হচ্ছে রকেট বিমানটি উঠতে যাচ্ছে, তাহলে তার যে শক্তিটা তাকে অ্যাপ্লাই করতে হবে সেই শক্তিটি হচ্ছে হাফ এমভি স্কয়ার। এটা একটা, এই পরিমাণ শক্তি সে অর্জন করবে কারণ ইঞ্জিনটি একটা কাজ করছে। এই কাজটি হাফ এমভি স্কয়ার শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে বিমানের ক্ষেত্রে, প্লাস তার কিন্তু একটা কন্টিনিউয়াসলি ঘর্ষণের বিপরীতে কাজ করতে হচ্ছে। তো এই যে ঘর্ষণের বিপরীতে তাকে যে পরিমাণ কাজ করতে হবে সেটাও আমাকে এখানে ইনক্লুড করতে হবে। তো ঘর্ষণের জন্য কাজের মানটা কী বের করতে পারি আমরা, প্রথমে আমাকে দেখতে হবে যে ঘর্ষণ বলের মানটা কত। তো আমরা জানি কোনো একটা বস্তু যদি হচ্ছে একটা তলের উপরে থাকে এবং তার উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে গতির বিপরীতে তার উপর একটা ঘর্ষণ বল উদ্ভব হয়, সেটাকে আমি এফকে বলতে পারি আপাতত, যেহেতু চলমান অবস্থায় আছে। তো এফকে এর যে মানটা সেটা ডিপেন্ড করছে সেটা যে তলে আছে তার তলের প্রতিক্রিয়া বলের উপর, এবং এই যে তলটা আছে এই তলের যে ঘর্ষণ গুণাঙ্ক তার উপরে। তাহলে এফকে এর যে ভ্যালুটা সেটা আমরা বের করতে পারি এখান থেকে, এফকে সমান মিউকে ইন্টু আর, এবং আমরা যেহেতু জানি যে আরটা হচ্ছে এই যে তলের প্রতিক্রিয়া বল এবং এই যে প্লেন তার নিজস্ব একটা ওজন আছে যেটিকে আমি বলতে পারি হচ্ছে এমজি। তাহলে এই এমজি ওজনের বিপরীতে সে কিন্তু কাজ করছে, তাহলে এই আর এর মান অ্যাকচুয়ালি এমজি এর সমান হবে। সো এফকে সমান আমি বলতে পারি মিউকে ইন্টু এমজি। তাহলে এই যে আমি যদি বলি যে এই বলের
জন্য ঘর্ষণ বলের বিপরীতে কি পরিমাণ কাজ হবে সেটা কীভাবে বের করতে পারবো? ঘর্ষণ বলটাকে আমাকে সরণের সাথে গুণ দিতে হবে। তাহলে ঘর্ষণ বলের মান আমার বের হলো এখানে কত? মিউকে এমজি। তো মিউকে এমজির সাথে আমি যদি এখন এস এর ভ্যালুটি গুণ করে দিই, অর্থাৎ মিউকে এমজি ইন্টু এস, তাহলে কিন্তু টোটাল ঘর্ষণের জন্য কি পরিমাণ কাজ ব্যয় হবে সেটি বের হয়ে আসছে। তো এটি হচ্ছে একসাথে এখন ক্যালকুলেট করে ফেলি, কত আসে দেখি। তাহলে এখানে আসছে এফ ইন্টু এস, এস মানে হচ্ছে সরণ 100 হাফ এমভি স্কোয়ার। সো এম হচ্ছে তোমার যে বিমানের ভর 10,000 ইন্টু ভি স্কোয়ার, ভি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তো এক কাজ করি, আমরা এই বেগটাকে একটু মিটার পার সেকেন্ডে রূপান্তর করি। 80 কিলোমিটার পার আওয়ারকে কীভাবে করতে পারি? আমরা জানি হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে এবং 36 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এটি আসবে, আমি ক্যালকুলেট করে রেখে দিয়েছি এটা, এটি আসে আমার 22.22 মিটার পার সেকেন্ড। তো এটি হচ্ছে বেগের মান। এই বেগের মানটাকে এখানে ইনসার্ট করতে হবে 22.22। তো এই হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তো এর সাথে আমাকে যোগ করতে হবে কি? মিউকের ভ্যালু হচ্ছে 0.2 এমজি। এম হচ্ছে ভর দেয় ছিল 10,000, তো 10,000 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 100 কিসের ভর? দৈর্ঘ্য, রানওয়ের যে দৈর্ঘ্যটা সেটা দেওয়া আছে। তো সবগুলো ভ্যালু যদি হচ্ছে আমরা এখন ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এই ইঞ্জিনটি দ্বারা, সে যদি এই বিমানটিকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে উঠিয়ে নিতে চায়। তো ক্যালকুলেট করে আমার বের হয়েছে 44,286.42 নিউটন। তোমরা হচ্ছে ক্যালকুলেট করে দেখিও যে আনসারটা মেলে কিনা। তো এই হচ্ছে প্রশ্ন, এবং এটাকে আমরা এভাবেই অ্যাপ্রোচ করে আনসারটা করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানিয়ে আমি বুঝিয়ে দিব। কোয়েশ্চেন নাম্বার 2, দ্বিতীয় যে প্রশ্নটা, এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল প্রশ্ন। এই 13টা প্রশ্নের মধ্যে সবচেয়ে কঠিন আমাকে এটিই মনে হয়েছে। তো এটি না বুঝলে আসলে একটু ঝামেলা হতে পারে, এখানে ওই 3 মিনিটের মধ্যে এটাকে আনসার করা একটু টাফ। তো এটা একটু আমরা আলোচনা করি ভালো মতো। প্রশ্নটা পড়ি একবার। একটি উপগ্রহের 500 কিলোমিটার উচ্চতায় খাড়া বেগ 2000 মিটার পার সেকেন্ড। ওই উচ্চতায় উপগ্রহকে স্থাপন করতে কি পরিমাণ বলের ঘাত প্রয়োজন? যেখানে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, অভিকর্ষ ত্বরণের মান দেয়া আছে, এবং যেই উপগ্রহটাকে আমি ওখানে স্থাপন করতে যাচ্ছি তার ভরের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 50 কেজি। তো আমরা এক কাজ করি, ধরলাম যে এটি হচ্ছে আমার পৃথিবী, আর্থ। এই পৃথিবীর চারপাশে হচ্ছে আমরা এই যে উপগ্রহটি আছে তাকে পরিভ্রমণ করতে দেখতে চাই। তো তার জন্য ঠিক 500 কিলোমিটার উপরে হাইটটা দেওয়া আছে 500 কিলোমিটার। তো আমি এখানে লিখে রাখি, হাইট হচ্ছে 500 কিলোমিটার। এই হাইটে আমি দেখতে চাচ্ছি যে এই যে উপগ্রহটা আছে সে আসলে পরিভ্রমণ করবে, এবং তার পরিভ্রমণের যে বেগটা সেটা ধরলাম আমি এদিক বরাবর, কোনো একটা এদিক বরাবর, তার এটাকে আমি ভিএস ধরে নিতে পারি, স্যাটেলাইটের বেগ। তো ভিএস এর মান আমরা বের করতে পারবো, চাইলেই বের করতে পারবো, এটা প্রশ্নে দেয়া নেই। প্রশ্ন যেটা দেয়া আছে সেটি হচ্ছে, আমি যদি একে এখানে স্থাপন করতে চাই তো আমাকে খাড়াভাবে সেটাকে তো স্থাপন করতে হবে। তো তার যে বেগটা, এই এইচ উচ্চতায় তার যে বেগের মানটা, তার যে খাড়া যে বেগের মানটা, সেই বেগের মানটা প্রশ্নে দেয়া আছে। এটাকে আমরা ভি কল্পনা করে নিচ্ছি, যেটি হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। 2000 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে, আমি যদি এই উচ্চতায় একে স্থাপন করতে চাই তাহলে আমাকে কি পরিমাণ বলের ঘাত প্রয়োজন আমার লাগবে সেটি আমাকে বের করতে হবে। তো বলের ঘাত আসলে কি জিনিস? আমরা যদি সূত্রটা একটু মনে করার ট্রাই করি, যে বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি, এবং সেটি অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তনকে বোঝায়। ধরি একটা বস্তুর যদি আমি বলের ঘাত নির্ণয় করতে চাই ভেক্টর ফর্মে, যদি সূত্রটাকে দেখি তাহলে সেটাকে দাঁড়ায় এরকম, যে সমান যে P2 মাইনাস P1, P2 মাইনাস P1। P2 মানে হচ্ছে ফাইনাল কি পরিমাণ তার ভরবেগ লাস্টের দিকে, এবং P1 হচ্ছে তার ইনিশিয়াল যে ভরবেগটা ছিল সেটা। দুইটা ভরবেগকে যদি আমি পরিবর্তনকে বিয়োগ করি তবেই কিন্তু আমরা যে এর মান বা তোমার কি বলে বলের ঘাত এটা পেয়ে যাব। তো এখন বলের ঘাত যদি পেতে চাই তো আমি তো নর্মালভাবে লিখতে পারতাম, যে সমান P2 মাইনাস P1, ভেক্টর ফর্মে লিখলাম কেন? এর কারণটা হচ্ছে ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি,
সেটা তুমি শুধুমাত্র মান আকারে প্রকাশ করতে পারো যদি সেটা লিনিয়ার এক ডিরেকশনে কাজ করতো। বাট এখানে তোমার যে বেগটা দেয়া আছে দুইটা, একটা হচ্ছে দেয়াই আছে প্রশ্নে 2000 মিটার পার সেকেন্ড, একটা তুমি বের করতে পারবে, একটু পরে দেখাচ্ছি। তো এই দুইটা বেগ কিন্তু একই ডিরেকশনে কাজ করছে না, দুইটা দুই রকম ডিরেকশনে কাজ করছে। তো তুমি যদি অ্যাকচুয়ালি বলের ঘাত নির্ণয় করতে চাও তাহলে কিন্তু সেটাকে ভেক্টর ফর্মেটেই করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা হবে না। এই কারণে আমি ভেক্টর ফর্মেটে লিখেছি, লিখে দেন হচ্ছে সেটাকে আনসার করে বের করা ট্রাই করবো। এক কাজ করি, এটাকে হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড উপরের দিকে একটা, আর একটা হচ্ছে এই বরাবর। কারণ আমরা জানি যে একটা যখন কোনো একটা স্যাটেলাইট যদি এভাবে পরিভ্রমণ করতে চায়, সে কিন্তু স্পর্শক বরাবর তার একটা বেগের ডিরেকশন হবে। সেই স্পর্শক বরাবর যে বেগটা, সেটাকে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। সেটা হচ্ছে জিএম আর প্লাস এইচ উপরে একটা রুট। তো ভিএস সমান এস স্যাটেলাইটের যে বেগটা, সেটা হচ্ছে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, এই সূত্র দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। তো চলো এটা একটু বের করে নেই যে এই ওইখানে এই উচ্চতায় থাকার সময় তার কি পরিমাণ বেগ থাকবে। তো এম এর ভর, জিএম এর ভর, এটা মুখস্থ থাকলে তো খুবই ভালো। বাট যদি নাও থাকে তবুও কিন্তু যেহেতু আর দেয়া আছে আমরা কিন্তু বের করতে পারবো। জিএমকে আমি কিন্তু চাইলেই জি আর স্কোয়ার দ্বারা কনভার্ট করতে পারি, এবং যেহেতু এই দুইটার ভ্যালু দেয় আছে প্রশ্নে, তো ঝামেলা নেই, আমরা এটাই ইউজ করতে পারবো। তো জিএমকে আমরা জি আর স্কোয়ার কীভাবে করি এটা আশা করি জানো, জি সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে জি এম সমান আমি বলতে পারি স্মল জি ইন্টু আর স্কোয়ার। তো সেটা আমি এখানে বসিয়েছি জি এম এর পরিবর্তে, যেহেতু এই দুইটার ভ্যালু তোমার প্রশ্নে দেওয়া আছে, এই কারণে যাতে করে এটাকে ইউজ করতে পারি আমরা। তো জি এর ভ্যালু কত? 9.8। আর স্কোয়ার 6400 কিলোমিটার দেওয়া আছে এখানে প্রশ্নে। তো 6400 ইন্টু 10⁻³ এটাকে মিটার করে রাখতে হবে অবশ্যই, ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখানে আর কত? 6400 প্লাস এইচ হচ্ছে 500, একেও আবার মিটার করতে হবে, সো 10⁻³ এই সম্পূর্ণটার উপরে আসবে হচ্ছে রুট। এই সম্পূর্ণটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব কি পরিমাণ বেগ আসলে এখানে কাজ করছে। তো আমার বেগের মানটা আমি ক্যালকুলেট করে দেখেছি, এটা আসছে 7627.26 মিটার পার সেকেন্ড। তো এই যে স্যাটেলাইটটি যে পরিভ্রমণ করবে, সে যে কক্ষপথে পরিভ্রমণ করবে, সেই কক্ষপথে পরিভ্রমণ করার সময় তার যে বেগটা হবে ওই উচ্চতায়, সেই বেগটা আমি নির্ণয় করলাম, সেটি হচ্ছে 7627। এবং সেখানে ওই মুহূর্তে তার যে বেগটা ছিল খাড়া উপরের দিকে, সেটা তো প্রশ্নেই বলা আছে 2000 মিটার পার সেকেন্ড। তো এই দুইটার প্রেক্ষিতে আমি যদি তাকে ওখানে সেট করতে চাই, খেয়াল করো, তুমি চাচ্ছ তোমার হচ্ছে এই দিকে সে পরিভ্রমণ করুক, তার বেগের ফাইনাল ডিরেকশনটা এদিকে হোক। তো এটাই হচ্ছে তোমার ফাইনাল। বাট তুমি তার জন্য ইনিশিয়ালি এই দিক বরাবর একটা বেগ দিয়েছো, সো এটা হচ্ছে তোমার ইনিশিয়াল। তুমি ভেক্টর যদি কল্পনা করো তাহলে খেয়াল করতো যে কেউ একজন হচ্ছে কাউকে আমি হচ্ছে এই দিক বরাবর অলরেডি ছেড়ে দিয়েছি, আমি চাচ্ছি তার বেগটা এই দিক বরাবর হোক, তাহলে অবশ্যই এক্সট্রাভাবে আমাকে আলাদাভাবে একটা বল প্রয়োগ করা লাগবে, যে বলটা এই দিক বরাবর কোথাও হবে, এই দিক বরাবর কোথাও, আদারওয়াইজ সে তো এই পাশে থাকতে পারবে না, তাই না? কারণ খেয়াল করো একটা বেগ এদিকে আছে, আমি ফাইনাল আউটপুট চাচ্ছি তার বেগটা এদিকে হোক, তাহলে অবশ্যই আমাকে এই ডিরেকশন বরাবর কোথাও একটা বল প্রয়োগ করতে হবে যাতে করে তার ফাইনালটা এই পাশে হোক। কারণ এটা এবং এই দিক, এই দুইটার লব্ধি তো আলটিমেটলি মাঝখান কোথাও বরাবর কাজ করবে। তো আমার টার্গেট হচ্ছে এটা, তো আমি ইনিশিয়ালি দিয়েছি এটা, এবং আমি এই দিক বরাবর যদি একটা বল প্রয়োগ করতাম, বলের ঘাত প্রয়োগ করতাম, তাহলেই কিন্তু এটা হওয়া পসিবল। তাহলে সেটাই আমরা করতে চাচ্ছি এখানে, যে ভ্যালুটা যেটা আমরা বের করতে চাচ্ছি এখানে বলের ঘাত, সেই বলের ঘাতের যে ডিরেকশনটা সেটা অ্যাকচুয়ালি এই বরাবর হতে হবে, যাতে করে এই দুইটার মিলিত প্রভাবে সেটা এই দিক বরাবর কাজ করে। তো তুমি যদি বের করতে চাও এটা কীভাবে বের করবে, এটার বের করার সূত্রটা হচ্ছে আমি বলতে পারি mv2 মাইনাস mv1। তো তুমি চাইলে এমটা কমন নিতে পারো, এখানে v2 আর v1 তো ধরিনি আমি, ফাইনালটাকে আমি ধরেছি হচ্ছে vs, তাহলে এখানে আসবে vs, আর এটা আসবে ইনিশিয়ালটা আসবে হচ্ছে v, তাহলে m vs মাইনাস v, এইটুকু যদি আমি বের করতে পারি তবেই কিন্তু আমার বলের ঘাতের মানটা হয়ে যাবে। তো vs জানি, v জানি, এবং উপগ্রহের ভরটাও দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমি চাইলে এটা বের করতে পারবো। তো এটা বের করে ফেলি, কীভাবে তুমি এই দুইটা ভেক্টরের মান বের করবে বলো তো? vs থেকে v এর যে আমি বিয়োগফলটা বের করতে চাচ্ছি, কীভাবে বের করবে?
সহজ ওয়ে আছে, অনেক অনেক সহজ উপায় আছে। তুমি চাইলে হচ্ছে একটাকে আই একটাকে জে ধরতে পারো, জে ধরে এখানে আই জে আকারে বসাতে পারো, তাহলেও হবে। অথবা তুমি চাইলে হচ্ছে একেবারেই সূত্র অ্যাপ্লাই করতে পারো। এই দুটোর মধ্যবর্তী কোণ কত বলো তো? দেখেই বোঝা যাচ্ছে একটা স্পর্শক বর্গ একটা খাড়া লম্ব বর্গ প্রশ্নই বলা আছে। তার মানে এদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমি ধরতে পারি আলফা বা 90 ডিগ্রি। তো যেহেতু 90 ডিগ্রি বলাই আছে, দুইটা ভেক্টর যাদের হচ্ছে তোমার কোণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাদের বিয়োগফল কীভাবে করা যায়? বিয়োগফলের সূত্র আমরা কি জানি? সেটা হচ্ছে আমি যদি বলি যে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের বিয়োগফলের মান কত, এই সূত্রটা হচ্ছে কি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ কস আলফা, যেখানে আলফাটা হচ্ছে ওই দুইটার ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তো এখানে মাইনাস হতে হবে। তো যেহেতু এখানে আলফার মান 90 ডিগ্রি প্রশ্নেই বলা আছে, তাহলে কস 90-র মান কত? 0 আমরা জানি। তাহলে কস 90-র মান যদি 0 বসিয়ে দাও, তাহলে থাকবে শুধুমাত্র এতটুকু, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো আমি চাইলে একবারে সেটা ইউজ করতে পারি, যে আমি তো ভেক্টর আকারে এটা বলছি, ভেক্টর আকারে না বলে আমি যদি শুধুমাত্র মান আকারে বলতাম যে এর মানটা কত, তাহলে মান আকারে বলতে হলে এটা আমি কী করতে হবে, এম রুট ওভার ভি এস স্কয়ার প্লাস ভি স্কয়ার। তো এখানে ভিএস এবং ভি এর ভ্যালুটি বসিয়ে দিই, এম এর ভ্যালু বসিয়ে দিই, মান ম্যাথ শেষ হয়ে যাবে। উপগ্রহের ভর হচ্ছে 50 এবং আমি চাচ্ছি ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে 7627.26। এই বেগে সে পরিভ্রমণ করবে, বাট আগে থেকেই তার একটা বেগ ছিল 2000 এবং এই দুইটাকে স্কোয়ার করে যোগ করে যদি রুট করে দিই, তাহলে আমার ফাইনাল যে ভ্যালুটা সেটা বের হয়ে যাবে। তাহলে জে এর যে ভ্যালু সেটা আমার এসেছে অনেক বড় একটা মান, 394255.9 কেজি মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে তোমার বলের ঘাতের মান। তো এই হচ্ছে আনসার, কী পরিমাণ বলের ঘাত প্রয়োজন সেটা হয়ে গেল। তুমি চাইলে এক্সট্রা কিন্তু এখানে কোণও বের করতে পারো। এখন এখানে আসলে কোণ বের করতে বলা হয়েছে কিনা, বলের ঘাত যেহেতু বলেছে, তো কোণ বের করাটা মনে হয় বেটার, ভ্যালু বের করতে বলেনি। বলের ঘাত যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে আমরা কাজ করতে পারি, এইটার কোণটাও কিন্তু বের করতে পারি। এটাকে আমরা কি ধরবো, থিটা ধরি। বরং এক কাজ করি, সম্পূর্ণটাই হচ্ছে আচ্ছা থিটাই ধরি। তো থিটা যদি বের করতে চাই, তো তোমরাই করতে পারবে এটা। দেখো, থিটা যদি বের করতে চাই, অলরেডি তুমি এতটুকু জানো, একটা তো 90 ডিগ্রি, তুমি শুধু এতটুকু বের করতে পারলেই হবে। তো ভিএস এবং ফাইনালের যে মধ্যবর্তী যে কোণটা, এটা কীভাবে বের করতে পারি? ট্যান থিটা দিয়ে করতে পারবা চাইলেই, ট্যান থিটার সূত্র অ্যাপ্লাই করে ওটা কিন্তু চাইলেই করা যায়। তো আমি যদি বলি 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি প্লাস এই যে অংশটা ভিএস এবং যে ভি এর মধ্যে যে কোণটা বের হলো সেটা। তো এটা হচ্ছে কীভাবে বের করা যায়? এক কাজ করি, আমরা এই তিনটা মিলে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। একটা হচ্ছে ভি মনে করো কাজ করবে উপরের দিকে, ভিএস কাজ করবে হচ্ছে এই দিকে। আমি চাইলেই কিন্তু যে কোনো ভেক্টরকে যে কোনো ডিরেকশন লিখতে পারি, তাই তো? তো ভি কে ভেবে লিখলাম, ভিএস কে ভেবে লিখলাম, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভিএস, এবং এই যে জিনিসটা এটা হচ্ছে তার লব্ধি, যেটা কাজ করবে এই দিক বরাবর, তাই না? এদিক বরাবর, এটা হচ্ছে তোমার ফাইনাল যে পোর্শনটা। তো এই তিনটা থেকে তুমি যদি চাও হচ্ছে এই কোণটা বের করতে ভিএস এবং ফাইনালের মধ্যে, তাহলে এই যে কোণটা, এই কোণটা কত হবে? এই কোণটা হবে, তুমি চাইলে হচ্ছে এখান থেকে বের করতে পারো যে ট্যান ইনভার্স উপরে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ভি বাই ভিএস। তাহলে 90 ডিগ্রির সাথে যদি এইটুক যোগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে কত আসবে? ট্যান ইনভার্স ভি বাই ভিএস। ভি এর মান কত বের হলো? প্রশ্নে দেওয়া ছিল 2000, তাই না? 2000 ডিভাইডেড বাই ভিএস 7627.26। তো এই হচ্ছে আনসার। তো আমি যদি এটা বের করতে চাই, চাইলেই কিন্তু এভাবে বের করতে পারবো। এখান থেকে তোমরা বের করে দেখে নিও যে থিটার মানটা কত আসে। তো এটা এক্সেপশনাল, মানে এক্সট্রা, তুমি যদি চাইলে করতে পারো, না করলেও আশা করি ভুল হবে না, ভ্যালু এটা বের করলেই হয়ে যাবে। তো এভাবে চাইলে কিন্তু আমরা প্রশ্ন নাম্বার 2টা সলভ করতে পারবো। চলে আসি আমরা আমাদের থার্ড প্রশ্নে। আশা করি আগেরটি বুঝতে পেরেছো। থার্ড যে প্রশ্নটা, এটা একটু সহজ ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ, বাট একটু ইউনিক ওয়েতে দিয়েছে। এখানে এই ম্যাথের সাথে তোমাদের যে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারটি, তার পাশাপাশি তোমরা যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের একটা সূত্র, ছোট্ট একটা সূত্র কাজে লাগবে, যেটা তাপের সাথে রিলেশন না, বাট কাজ বের করার এক্সট্রা একটা সূত্র তোমরা কিন্তু ওই চ্যাপ্টারে পড়েছো। কোয়েশ্চেনটা একবার পড়ি, তাহলে আশা করি বুঝতে পারা যাবে কি বলতে চাচ্ছি আমি। মানুষের হৃৎপিণ্ড
80 মিলিমিটার মার্কারি চাপে প্রতিবারে 70 মিলিলিটার রক্ত নিঃসরণ করে। প্রতি মিনিটে 90 বিট দিলে তোমার যে হার্ট আছে তার ক্ষমতা কত এটা বের করতে বলা হয়েছে। এখানে রো মার্কারির যে রো এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে 13,600 এবং জি এর ভ্যালু দেওয়া আছে। এই দুইটা ভ্যালু দেওয়া না থাকলেও আসলে মুখস্থ রাখাটা সবসময় বেটার। আমি বলি সবসময় যে কিছু কিছু ভ্যালু আছে মনে রাখাটা সবসময় জরুরি। যেমন এই যে ভ্যালুটি এটি মনে রাখলে তোমার জন্য সুবিধা হবে। যদি প্রশ্নে এই ভ্যালুটা দেয়া নাও থাকে তবুও যেন তুমি হচ্ছে এসআই এককে এই ভ্যালুগুলো বের করে নিতে পারো। এই কারণে এই জিনিসগুলো মুখস্থ রাখা সবসময় বেটার। তো দেওয়া আছে খুব ভালো, না দেওয়া থাকলেও আমাকে এটি কিন্তু অ্যাপ্লাই করতে হতো। তো এক কাজ করি, আমাকে বলা হচ্ছে ক্ষমতা বের করো, ক্ষমতার ভ্যালু কত, পাওয়ার ক্ষমতার সূত্র কি, আমরা বেসিক যে সূত্রটি আছে ক্ষমতার সমান হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়, অথবা বলতে পারি আমি শক্তি ডিভাইডেড বাই সময়। কোনো একটা বস্তু একক সময়ে কতটুকু শক্তি ইউজ করে বা কতটুকু কাজ করতে পারে সেটিকে আমরা হচ্ছে ক্ষমতা বলি। তো আমরা এখানে যদি কোনোভাবে এই কাজের মানটা বের করতে পারি তাহলে তো আমার পাওয়ার বের হয়ে আসবে। তো কাজের মান বের করার জন্য এখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার যে হার্ট সেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রেশারে কাজ করে, সেটা কত 80 মিলিমিটার মার্কারি। তো এই প্রেশারে কাজ করে এবং সে প্রত্যেক প্রেশারের সাথে সাথে সে কত পরিমাণ কত ভলিউম হচ্ছে রক্ত প্রতিবার পাম্প করতে পারে সেই ভলিউমের মান দেওয়া আছে। এবং সে 90 বার এই কাজটা করে প্রতি মিনিটে। 1 মিনিট যদি আমি টাইম কল্পনা করি তো সে 1 মিনিটে এই জিনিসটা হচ্ছে 90 বার করতে পারে। তো সেটা সম্পূর্ণরূপে যদি একসাথে সামারাইজ করি আমি, যে আমার প্রেশারের যে ভ্যালুটি সেটা দেওয়া আছে কোন এককে 80 মিলিমিটার মার্কারি। বাট আমরা জানি যে মিলিমিটার মানে একটা উচ্চতা, কখনো যদি হাইট দেয়া থাকে হাইটটাকে প্রেশারে কনভার্ট করার সূত্র কি, এইচ রো জি। আমরা কিন্তু এটা চাইলে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটাকে আমি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এটা কাজ করে আপাতত মুছে দিই, এইচ রো জি এটাকে আমি কনভার্ট করতে পারি। আমি যদি এসআই একক প্যাসকালে নিয়ে আসতে চাই তাহলে এইচ রো জি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এখানে এইচ এর ভ্যালু কত, এই যে 80 মিলিমিটার বলা আছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিলিমিটার এককে, মানে মার্কারি পারদ কলামে কতটুকু উচ্চতা সে দেখাবে সেটা দেয়া আছে। তো এটার মান কত 80 মিলিমিটারকে মিটার করো 10⁻³ রো হচ্ছে কি, যেহেতু মার্কারি দেয়া আছে তাহলে মার্কারি রোটা তোমাকে ঘনত্ব বসাতে হবে, যেটা প্রশ্ন দেয়া আছে 13.6 × 10⁻³ এবং জি হচ্ছে 9.8। তো এই সম্পূর্ণটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি প্রেশারটা পেয়ে যাব এসআই এককে। আমার এসেছে এটা 10,662.4 প্যাসকেল। তো এটি হচ্ছে তোমার প্রেশারের যে ভ্যালুটি সেটা। তো প্রেশার বের হয়ে গেল। এরপরে তোমাকে বের করতে হবে যে এই যে সে কত ভলিউম হচ্ছে পাম্প করে, সেটা হচ্ছে দেওয়া আছে কত 70 মিলিলিটার প্রত্যেকবারে। তো এটা যে তোমার যে ভলিউমটা এটাকে আমি ডেল্টা ভি বলতে পারি, কি পরিমাণ ভলিউম সে পাম্প করতে পারে সেটা। তো 70 মিলিলিটার দেওয়া আছে, বাট এটাকে আমি কি বললাম যে তোমাকে নর্মাল যে এসআই একক সেটাতে কনভার্ট করতে হবে। তো মিলিকে যদি আমি লিটারে কনভার্ট করি, আমি কি জানি 10⁻³ যদি করি সেটা লিটার হয়ে যায়। বাট লিটার তো এসআই একক না, এসআই একক কি, এটা হচ্ছে মিটার কিউব। লিটারকে যদি আমি মিটার কিউবে কনভার্ট করতে চাই আরও 10⁻³ দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে 70 × 10⁻³ তো আগে থেকে ছিলই, একে যদি আবার 10⁻³ দ্বারা গুণ করি তাহলে সেটা কিন্তু মিটার কিউবে কনভার্ট হয়ে যাবে, যেটা হচ্ছে আমার এসআই একক, অর্থাৎ 70 × 10⁻6 মিটার কিউব। খেয়াল করো, এখন আমাকে প্রেশার দেওয়া আছে, কী পরিমাণ হচ্ছে ভলিউম চেঞ্জ হচ্ছে সেটা দেওয়া আছে, তাহলে আমি কি কাজের মানটা কি বের করতে পারবো? আমরা কিন্তু তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটি ছিল সেখানে কিন্তু দেখেছি যে কৃত কাজের যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, সেটা হচ্ছে পি ডেল্টা ভি বা পি ডিভি, এরকম একটা সূত্র পড়েছি যে প্রেশারের সাথে ভলিউমের চেঞ্জটা গুণ করলে কিন্তু কৃত কাজের মান পাওয়া যায়। তাহলে পি ডেল্টা ভি যদি এখানে বসে আমি, হয়ে যাবে না পি ডেল্টা ভি ডিভাইডেড বাই টি। প্রশ্ন হচ্ছে আবার একটা সমস্যা, এটা তো সে একবার পাম্প করলে করে, বাট সে 60 মিনিটে এই কাজটা কিন্তু 90 বার করে। তার আমি যদি টোটাল কাজ পেতে চাই 60 মিনিটে, তাহলে টোটাল কাজ হবে আসলে একবার পাম্পিং ইনটু এন সংখ্যক যতবার সে করবে, তাহলে টোটাল যে কাজটা সেটা পেয়ে যাব। তাকে আমি যদি টাইম দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু টোটাল যে ক্ষমতা সেটা তুমি পেয়ে যাবে। তাহলে সেটা বের করে ফেলি। এখন প্রেশারের ভ্যালু দেওয়া আমরা পেয়ে গেছি 10,662.4, ডেল্টা ভি হচ্ছে 70 × 10⁻6, এনার্জি ভ্যালু এটা হচ্ছে 90 বার এবং সেই কাজটি করতে পারে প্রত্যেক মিনিটে 60
প্রত্যেক মিনিট যেহেতু বলা আছে তার মানে 60 সেকেন্ড। তাহলে দেখো সবগুলো ভ্যালু আমি বসিয়ে দিলাম। সবগুলো ভ্যালু বসানোর পর যদি ক্যালকুলেট করি এটা আমার আসছে 1.12 ওয়াট। এটাই হচ্ছে তোমার পাওয়ারের ভ্যালু এবং সেটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি ম্যাথ। শুধুমাত্র তোমাকে বুঝতে হবে কোন জায়গায় কোন সূত্রটি তুমি অ্যাপ্লাই করবে, সেটি বুঝতে পারলে হয়ে যাচ্ছে। চলে আসি আমরা আমাদের ফোর্থ ম্যাথে। এখানে প্রশ্নে বলা আছে কি 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তামার তারে 20 কেজি ভর ঝুলালে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং পরে ছিঁড়ে যায়, উষ্ণতা বৃদ্ধি কত? এখানে রো দেয়া আছে, অর্থাৎ এই তামার যে তারটি তার ঘনত্ব দেয়া আছে তোমার কাছে, ইয়ংয়ের গুণাঙ্ক দেয়া আছে, আর হচ্ছে আপেক্ষিক তাপ দেয়া আছে এই যে তামার সেটা। বাট এককগুলো একটু খেয়াল করো, একটু উদ্ভট এককে দেয়া। আমি সবসময় সব স্টুডেন্টদেরকে বলি যে কখন যদি তোমার এমন একক দেয়া থাকে যেটা সম্পর্কে তুমি কনফিডেন্ট না, তো বেটার হচ্ছে সেটাকে এসআইতে কনভার্ট করে নাও, দেন তুমি অটোমেটিক্যালি হচ্ছে আনসারটা মেলাতে পারবে। তো আমি সবগুলো যতগুলো আমার কাছে আননোন ভ্যালু আছে, আমার প্রথম কাজ হবে সেগুলোকে আমি নোন যে আমার ভ্যালু বা নোন যে আমার একক আছে সেই এককে কনভার্ট করা। তো ডাইন এটা কিন্তু একটা সিজিএস একক, তোমাদের সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এই যে পদ্ধতি আছে, এই সিজিএস এককে বলের যে একক সেটাকে আমরা ডাইন বলি, অর্থাৎ নিউটনের পরিবর্তে এখানে ডাইন চলে এসেছে সিজিএসে। বাট আমরা যদি এসআই একক বা এমকেএসে কনভার্ট করি সেটা কিন্তু ডাইনটাকে আমি নিউটনে কনভার্ট করতে পারবো। তো ডাইনটাকে নিউটনে কনভার্ট করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। এটা মনে রাখলেই হয়ে যায়। তো 1 ডাইনকে যদি তুমি নিউটনে কনভার্ট করো তাহলে এই জিনিসটাকেই অ্যাপ্লাই করতে হবে। আমি কাজ করবো সেটা কি, আমার যে ওয়াই এর ভ্যালুটি দেওয়া আছে 1.2 × 10⁻12, এটাকে ডাইনটাকে প্রথমে আমি নিউটনে কনভার্ট করব। তো ডাইনকে নিউটনে কনভার্ট করার জন্য কী করতে হবে আমি বললাম 10⁻⁻5 দ্বারা গুণ করে দিব, তাহলে সেটা অটোমেটিক্যালি নিউটন হয়ে গেল। বাট এখন কিন্তু এখানে সেন্টিমিটার স্কোয়ার ইনভার্স 2 আছে, তো সেন্টিমিটারকে মিটার কনভার্ট করার জন্য কী করা লাগে 10⁻⁻2 দ্বারা গুণ করা লাগে। বাট এটা তো নিচে আছে -2 আকারে, তো 10⁻⁻2 এর উপরে যদি -2 পাওয়ার দাও কত আসে 10⁻4, মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে আছে, তাই না? তাহলে 10⁻4 দ্বারা যদি আমি গুণ দিয়ে দেই অটোমেটিক্যালি সেটা কিন্তু নিউটন এবং মিটারে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার যে পরিচিত একক সেটা আমি পেয়ে যাচ্ছি 1.2, এটা আসবে কত 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এটি হয়ে গেল তোমার ওয়াইটাকে কনভার্ট করে ফেললা। আরেকটা আছে এস, আপেক্ষিক তাপ, এটার ভ্যালু দেওয়া 0.42 জুল পার গ্রাম পার কেলভিন, জুল পার গ্রাম। এখানে গ্রামটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। তো গ্রামকে কেজিতে কনভার্ট করার জন্য কী করা লাগে 1000 দিয়ে ভাগ করা লাগে। বাট যেহেতু এটা নিচে আছে ইনভার্স 1 আছে, তাহলে 1000 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করলে কত আসবে 420, তাহলে 420 জুল পার কেজি পার কেলভিন। তো এটি হচ্ছে প্রথমত এককগুলোকে আমি আমার মতো সাজিয়ে নিলাম। এরপরে আমি যেটা করব সেটি হচ্ছে এখানে কাজের যে সূত্র সেটা অ্যাপ্লাই করবো। এখানে কনসেপ্টটা কি দেখো, এটা তোমার কাছে তার আছে, যেই তারটি এখানে একটা ধরলাম আমি তার আছে আমার কাছে, এই তারের নিচে একটা বস্তুকে আমি ঝোলালাম, যেই বস্তুর নিজস্ব ভর আছে একটা, সেটি ভরটি কত 20 কেজি। অ্যাকচুয়ালি এই 20 কেজি দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে একটা বল প্রয়োগ করলাম। অ্যাকচুয়ালি এই বলটা কত, এই বলের মানটা অ্যাকচুয়ালি এই যে বস্তুটি আমি ঝুলালাম না, সেই বস্তুর ওজনের সমান, অর্থাৎ এমজি। তাহলে এমজি ওজন যখন তুমি ঝুলে দিবে নিচে, এই ঝুলের কারণে সেটা একটু বৃদ্ধি পেতে পেতে যদি হচ্ছে সেখানে কেটে চলে যায়, অর্থাৎ ছিঁড়ে যায়, তাহলে ওই ছিঁড়ে যাওয়া ওই পয়েন্টটাতে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো আমার জন্য এখানে কোনো কিছু বলা নেই যে কতটুকু তাপ থেকে কোথা থেকে কী কনভার্ট হচ্ছে কিছু বলা নেই। তো আমি ধরে নিব কি, আমি যেটা ধরে নিব যে এখানে যেই পরিমাণ শক্তি খরচ হলো এই বস্তুর তারটির নিচে তুমি যে বস্তুটি ঝুলে দিলে, ঝুলে দেওয়ার কারণে সেখানে যেই পরিমাণ হচ্ছে শক্তি তুমি অ্যাপ্লাই করলে সেই শক্তিটা যদি সম্পূর্ণরূপে তাপ শক্তিতে কনভার্ট হয়ে যেত তাহলে কি পরিমাণ তাপের উদ্ভব হতো সেটি আমাকে বের করতে হবে। তো আমরা প্রথমে সেই জিনিসটাকে একটু অ্যাকনোলেজ করে বের করার ট্রাই করি যে যদি সম্পূর্ণ তাপে কনভার্ট হয়ে যায় তাহলে তার ভ্যালুটা কত। তো সম্পূর্ণ তাপে কনভার্ট হলে কীভাবে বের করতে পারি আমরা বের করতে পারি, একটা কাজ করি, যেহেতু এই বস্তুটিকে তুমি ঝুলে দিয়েছো তাহলে এখানে টোটাল কী পরিমাণ কাজ হবে সেই সূত্র কিন্তু আমি জানি, তাই না? সেটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন বা F/A ইন্টু বিকৃতি
বা এল বাই এল। এটা হচ্ছে তোমার কিসের সূত্র ছিল? এটা সূত্র ছিল যে একক আয়নীকৃত কাজ। বাট একক আয়তনীকৃত কাজের সাথে যদি তুমি আয়তনটাকে গুণ করে দাও তাহলে কি টোটালকৃত কাজ পাওয়া যায়। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা হচ্ছে একক আয়তনীকৃত কাজ। এর সাথে যদি আমি আয়তনটাই গুণ করে দিই এই পদার্থটা, তাহলে হয়ে যাচ্ছে আয়তনটাকে আমরা ভি দ্বারা লিখতে পারি। বাট আয়তন সমান আমি কি লিখতে পারি? মনে করো একটা বস্তুর আয়তন মানে হচ্ছে তার ক্ষেত্রফলের সাথে। আমাকে যদি বলা হয় এই পেনটার আয়তন কত, তাহলে কীভাবে বের করবো? এই পেনের যে টোটাল যে এরিয়াটা, এই যে সার্কামফারেন্সিয়াল যে এরিয়াটা আছে, এই এরিয়াটার সাথে যদি আমি লেংথটা গুণ করে দেই তাহলে কিন্তু টোটাল কি আয়তনটা পেয়ে যাবো না? তাহলে এরিয়ার সাথে যদি তোমার দূরত্ব গুণ করা হয় তাহলে কিন্তু তুমি সেখান থেকে কি পাও? সেখান থেকে অবশ্যই তুমি কি পেয়ে যাবে? তার আয়তন পেয়ে যাবে। তাহলে এই ভি এর পরিবর্তে আমি লিখতে পারি কি? এরিয়া ইন্টু লেংথ, দৈর্ঘ্য। তাহলে এই এ এ এ এল এল সব কেটে যাচ্ছে, সবগুলো কেটে দিয়ে দেখো এখানে তোমার যে কৃতকাজের মানটা চলে আসবে কি? হাফ এফ এল। তাহলে এটি হচ্ছে কৃতকাজ। যতটুকু আমি কাজ করব একটা বস্তুকে যদি ঝুলিয়ে দেই তাহলে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে এটা। এখন এই কাজটাই যদি সম্পূর্ণরূপে হিটে কনভার্ট হয়ে যায় তাহলে হিটের সূত্রটা কি আমরা জানি? কি তাপ শক্তির সূত্র হচ্ছে এম এস ডেল্টা থেটা। বাট প্রশ্ন হচ্ছে এখানে এম এর মান দেয়া নেই। এখানে সবাই কনফিউজড হয়ে যেও না, এখানে এমটা যেটা, এই এমটা কিন্তু এই বস্তুর ভর না। যেহেতু তার ছেড়ে যাচ্ছে তার মানে তারের ভর এখানে বোঝানো হচ্ছে। তো তারের ভর তো প্রশ্নে দেওয়া নেই কোথাও, বাট তারের কিন্তু ঘনত্ব দেওয়া আছে। তারের ভর কিন্তু তুমি চাইলে ঘনত্ব থেকে বের করতে পারবে। কীভাবে? আমরা জানি রো সমান এম বাই ভি। তাহলে তারের যে ভর এম, এটা সমান আমি বলতে পারি তারের ঘনত্বের সাথে আয়তন গুণ। আবার আয়তন মানে কি? আয়তন তো প্রশ্ন দেওয়া নেই, একটু আগে বললাম আয়তন মানে হচ্ছে আবার এরিয়ার সাথে দৈর্ঘ্য গুণ করা। তাহলে রো এ এল তুমি বলতে পারো এম এর পরিবর্তে। তাহলে এম এর পরিবর্তে আসবে রো এ এল ইন্টু এস ইন্টু ডেল্টা থেটা। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডাব্লিউ আর এইচটা হচ্ছে ইকুয়াল করতে হবে, তাহলেই প্রশ্ন শেষ। বাট আরেকটা কি ঝামেলা? আমার কি কি মান জানা আছে দেখো তো। রো জানা আছে, এ জানা আছে, এলও জানা আছে মনে হয়, নাকি এল জানা নাই? না, ঠিক আছে, এল সমস্যা নেই, জানা না থাকলেও হয়ে যাবে। বাট এই যে অজানা যে ভ্যালুটি, যে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত, এই সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নাই। বাট তুমি চাইলেই কিন্তু এই সূত্রটাকে কনভার্ট করতে পারো। তোমার যে ওয়াই এর যে সূত্রটা ছিল, ওয়াই সমান কি ছিল আমরা জানি? এফ এল ডিভাইডেড বাই এ এল, এরকম একটা সূত্র জানি। তাহলে এখান থেকে এল সমান আসলে আমি কি বলতে পারি? স্মল এল সমান আমি বলতে পারি এফ এল ডিভাইডেড বাই এ ওয়াই। এক কাজ করি, আমি এই এল এর পরিবর্তে এটা বসিয়ে দিই হাফ এফ, আর এল এর পরিবর্তে আমি বসাতে পারি আমি এফ এল বাই এ ওয়াই। তাহলে এ দেখো এখানে কাজের একটা সূত্র বের হয়ে আসছে, এখানে হিটের একটা সূত্র বের হয়ে আসছে। এই দুইটাই যদি আমি ইকুয়াল করি তাহলেই হয়ে যাবে। তাহলে কাজের সূত্র কত? আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণ কাজটাই কিন্তু হিটে কনভার্ট হচ্ছে, এইভাবে আমরা কল্পনা করে নিয়েছি, এইভাবেই ম্যাথটা করছি আমরা। তাহলে এটা সমান আমি বলতে পারি হাফ ইন্টু এফ ইন্টু এফ এল বাই এ ওয়াই সমান রো এ এল ইন্টু এস ইন্টু ডেল্টা থেটা। এখানে এল এল কেটে যাবে, তাহলে এখানে ভ্যালুগুলো সব বসিয়ে দিই। হাফ, এখানে এফ স্কোয়ার চলে আসছে না? এফ স্কোয়ার মানে হচ্ছে বলের উপর স্কোয়ার, তো ভর তো দেয়া আছে, বল কি এম থেকে ইন্টু জি করলেই এফ পেয়ে যাব। তাহলে 20 ইন্টু 9.8, এফ স্কোয়ার যেহেতু এফ ইন্টু এফ মানে এফ স্কোয়ার ডিভাইডেড বাই এ ওয়াই। এ মানে কত? এ মানে হচ্ছে তোমার এই তারটার যে ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল যেহেতু তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার করলেই তারের ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 1 মিলিমিটার, 1 ইন্টু 10⁻³ এটার উপর স্কোয়ার ইন্টু ওয়াই। প্রশ্নে কিন্তু ওয়াই এর ভ্যালুও দেওয়া আছে, যেটা আমরা বের করলাম একটু আগে। তাহলে ওয়াই সমান কত বের হচ্ছে? 1.2 10⁻11 আমরা বের করেছি। তাহলে হাফ এফ স্কোয়ার ডিভাইডেড বাই এ ওয়াই এখানে বসিয়ে দিয়েছি। রো হচ্ছে এর ব্যাসার্ধ 9000। এরিয়া কিন্তু আবার বের করতে এখানে লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার, পাই, আচ্ছা এখানে মনে হয়, আচ্ছা ঠিক আছে,
পাই আর স্কোয়ার মানে 1 × 10⁻³ স্কোয়ার, এভাবে রেখে দিই পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে এস এর ভ্যালু কত আমরা বের করলাম 420 ইন্টু ডেল্টা থিটা। এই হচ্ছে তোমার সবগুলো ভ্যালু বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে চাইলেই ক্যালকুলেট করলে তোমরা ডেল থিটার মানটা বের করতে পারবে, যেটা আমার বের হয়েছে 4.29 ইন্টু 10⁻³ এটাই আনসার। দেখো এটা কিন্তু ম্যাথটা খুবই ইজি ছিল, শুধুমাত্র আমাকে যেটা করতে হলো সেটা কি, যে কাজের এবং যে তাপটা বের হলো এই দুটাকে কম্বাইন করে জাস্ট ইকুয়াল করলাম আমরা, আর কিছু এক্সট্রা কাজ করিনি। তো এই দুটাকে ইকুয়াল করতে পারলেই কিন্তু ম্যাথটা হয়ে আছে। তো আশা করি বুঝতে পারা গেছে যে কি করলাম এখানে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা একটু ইজিয়ার ছিল, শুধুমাত্র একটা সূত্র দিয়ে কাজ হয়ে যায়। প্রশ্নটা একবার পড়ি। কোনো সরল স্পন্দন সম্পন্ন কণার বিস্তার 10 সেন্টিমিটার বিস্তার দেয়া আছে, বায়ু প্রবাহের দরুন সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার সরণ হলে এবং বেগ পূর্বের অবস্থার দ্বিগুণ হলে পরিবর্তিত বিস্তার কত। মানে আদি অবস্থায় কল্পনা করো, আদি অবস্থায় তোমাকে দেওয়া আছে একটা সরল সন্দিত স্পন্দন সম্পন্ন কণার বিস্তার 10 সেন্টিমিটার প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এবং তার সাম্যাবস্থা থেকে তার সরণ এটা দেওয়া ছিল, এটাকে আমি x1 কল্পনা করি, এটা দেওয়া ছিল 6 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে এখন যদি বেগ পূর্বের দ্বিগুণ হয়ে যায়, ধরলাম যে এই মোমেন্টে তার বেগ ছিল v1, আমি জানি না কত, ধরলাম এটাকে আমি v ধরি, v যাই হোক এটা যাই থাক v1 ধরলাম, পরবর্তী যে অবস্থাটা v2 এর যে মানটা সেটা হচ্ছে v1 এর যদি ডাবল হয়ে যায়, অর্থাৎ বেগ যদি ডাবল হয়ে যায়, তাহলে আমাকে বের করতে বলেছে এই মোমেন্টে তার বিস্তারটি কত, a2 সমান কত বিস্তার। বাট এখানে কিন্তু আবার এক্সট্রা ইনফরমেশন দেয়া নেই, সেটা কি, যে সাম্যাবস্থা থেকে কত দূরত্বে আছে। তো আমি ধরেই নিব যে সাম্যাবস্থা থেকে 6 সেন্টিমিটার সরণে তার যে বেগটা ছিল তার বেগটাই হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে x2 এর মানও অ্যাকচুয়ালি 6 সেন্টিমিটার, এটা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হওয়ার সময় তার বেগের মানটা কত এটা আমাকে বের করতে বলা হয়েছে, যে সেম দূরত্বে যদি থাকে এবং বেগ যদি ডাবল হয়ে যায়, তাহলে সেম যে পদার্থটা সরল সন্দিত স্পন্দন সম্পন্ন যে কণাটি আছে তার বিস্তারের মানটি কোনো চেঞ্জ হবে কিনা, চেঞ্জ হলে সেটা কত হয়ে যাবে। তো বেগের সাথে বিস্তারের সূত্রটা কি আমরা জানি, w ডিভাইডেড বাই সমান হচ্ছে v সমান ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমি বলতে পারি। তো যেহেতু এখানে x দুইটারই সেম, আচ্ছা থাক x1 x2 থাক আপাতত না, ওমেগা তো চেঞ্জ হবে না, কারণটা কি, কারণটা হচ্ছে দুইটা সেম বস্তু, তার মানে ওমেগা তো আর চেঞ্জ হবে না, তার এটা তো পদার্থটার উপর ডিপেন্ড করে যে তার কম্পাঙ্ক কত। পদার্থের কম্পাঙ্ক চেঞ্জ হচ্ছে না, কারণ পদার্থের উপর কোনো হাত দেওয়া হয়নি, সেম তুমি বস্তু নিয়ে কাজ করছো। তো এটা হচ্ছে a2 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, x1 x2 সেমই। আমাকে প্রশ্ন দেওয়া আছে যে v2 আর v1 এর মধ্যে সম্পর্কটা কি, যে v2 এর ভ্যালু হচ্ছে v1 এর ডাবল। তাহলে এই দুইটাকে যদি আমি একসাথে কম্বাইন করি, এটাকে দুইটা যদি ইকুয়েশনটাকে আমি ভাগ করে দিই 2 ডিভাইডেড বাই 1, তাহলে কত আসবে v2 বাই v1 সমান, এই ওমেগা ওমেগা কেটে যাবে, এখানে হয়ে যাবে a2 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার ডিভাইড বাই a1 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তো v2 আর v1 এর সম্পর্কটা কি, একটা একটা ডাবল, তাহলে v1 আর v2 এর মধ্যে এখানে করলে 2 হয়ে যাবে, তাই না, v2 সমান যেহেতু 2v1, তো v1 v1 কাটা থাকতেছে 2। তুমি চাইলে এটাকে মিটারে কনভার্ট করতে পারো অথবা সেন্টিমিটারও রাখতে পারো, তোমার ইচ্ছে তুমি আনসারটা কিসে চাচ্ছ। বিস্তার যদি তুমি সেন্টিমিটারে চাও তাহলে সেন্টিমিটারে রেখে দাও আনসার সবগুলোই, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার একটু কেটেই যাবে। বাট তুমি যদি মিটারে কনভার্ট করতে চাও তাহলে তুমি চাইলে সবগুলোকে মিটারে নিয়ে আসতে পারো, তো দরকার নেই আসলে। আমি a2 কে এভাবে রাখছি, a2 আমি বের করতে চাচ্ছি a2 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, মানে 6কে আমি 6ই রেখে দিচ্ছি, এখানে a1 হচ্ছে 10, সো 10 স্কোয়ার, আর x1 হচ্ছে আবার 6, যদি ক্যালকুলেট করো বের হয়ে আসবে a2 এর ভ্যালু। সো a2 এর ভ্যালু আমার আসছে 17.08 সেন্টিমিটার। আমি সেন্টিমিটার এককে রেখেছি তাই সেন্টিমিটারই এসেছে, তোমরা চাইলে সবগুলোকে মিটারে কনভার্ট করতে পারো, তাহলে আনসারটা কিন্তু মিটারে আসবে, মানে 0.17 আকারে আসবে। আশা করি বোঝা গেছে, খুব ইজি ম্যাথ, একটা সূত্র, শুধুমাত্র কোয়েশ্চেনে কি বলা হচ্ছে
সেটা ভালো মতো পড়লেই হয়ে যাচ্ছে। চলে আসি আমরা 6th কোয়েশ্চেনে। এই প্রশ্নটা বইয়েরই সূত্র দিয়ে করতে হবে, কিন্তু একটু তোমাকে মাথা খাটিয়ে সূত্রটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। এই চেঞ্জটা করতে পারলেই শেষ। প্রশ্নটা কি বলা, 3 অ্যাটমসফিয়ার চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর ব্যাসার্ধ 1 অ্যাংস্ট্রম হলে ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথ কত? তো ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথের সূত্রটা কি? ল্যামডা সমান 1 ডিভাইডেড বাই √2 পাই সিগমা স্কয়ার এন। এখানে এন মানে কি? এন মানে হচ্ছে একক আয়তনে কি পরিমাণ অণু আছে সেই অণুর মানটা। আরেকটা জিনিস যেটা সবাই ভুল করে, এখানে সিগমা মানে কিন্তু গ্যাসের যে অণু আছে তার ব্যাসার্ধ না। ব্যাসার্ধ ধরলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমার প্রশ্নটা থেকে একটু কনফিউজ করার জন্য বা একটু ভুল করার জন্য আসলে ব্যাসার্ধ দেওয়া আছে, যে কোনো গ্যাসের অণুর ব্যাসার্ধ হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে কিন্তু 2 অ্যাংস্ট্রম। ঠিক আছে, যখন তুমি আনসারের মানটি বসাবে এখানে 2 বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এন এর মানটা দেওয়া নেই। এই এন এর মানটা বের করার জন্যই তোমাকে আসলে কিছু কাজ করতে হবে, সেই কাজটা আমরা করব। তো এনটা কি আমি বললাম? এন মানে হচ্ছে একক আয়তনে কতগুলো অণু আছে কোনো একটা গ্যাসের, সেই অণুর মানটা বের করা। তাহলে এন ডিভাইডেড বাই ভি। এমন কথা হচ্ছে এই এন এর মানটা আমি কীভাবে বের করতে পারি? স্মল এন এর মানটা। এর জন্য আমরা যেই সূত্রটি কাজে লাগাবো সেই সূত্র হচ্ছে আমার আদর্শ গ্যাসের সূত্র, পিভি সমান এনআরটি। এই এন আবার এই এন দুইটাকে সেম তোমরা ভেবে দেখিও না, দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে একক আয়তনে কতটুকু অণু আছে সেটা, আর এই এন কিন্তু মোল সংখ্যা। এই কারণে দুইটা যাতে করে একই রকম না ভাবো, এই কারণে আমি কনফিউজ এড়ানোর জন্য এখানে এন এম বলেছি, মানে মোল নাম্বার। এনতে হচ্ছে মোল, এনতে হচ্ছে নাম্বার। পিভি সমান এনআরটি, এখানে এন এম মানে হচ্ছে মোল সংখ্যা, আর এই যে এনটা যেটা এই সূত্রে আছে সেটি হচ্ছে একক আয়তনে কতগুলো অণু আছে সেই সংখ্যাটা। এখন এই যে এখান থেকে আমি এক কাজ করতে চাই, সেটা হচ্ছে এই মোল সংখ্যাটাকে আমি অণুর সংখ্যা দ্বারা কনভার্ট করতে চাই। তোমরা যারা কেমিস্ট্রি পড়েছো, কেমিস্ট্রির যে তোমাদের চ্যাপ্টারটি আছে আদর্শ গ্যাসের চ্যাপ্টারটি, বা আমাদের যে আদর্শ গ্যাসের চ্যাপ্টার আছে ফিজিক্সে, সেখানেও কিন্তু বলা আছে যে মোল সংখ্যা তুমি অনেকভাবে বের করতে পারো। মোল সংখ্যার যে সূত্রগুলো সেটা যদি আমি যে আমার কাজে লাগবে যেগুলো সেগুলো লিখিয়েছি। মোল সংখ্যা মানে কোনো একটা পদার্থের ভরকে তার আণবিক ভর দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে কিন্তু মোল সংখ্যা পাওয়া যায়। আবার কোনো একটা পদার্থে কতগুলো পরমাণু আছে বা অণু আছে সেই সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যার নাম্বার দ্বারা যদি ভাগ করে দিই তাহলেই কিন্তু তুমি মোল সংখ্যা পেয়ে যাবে। তা আমার দরকার এখন আসলে এটা, যে অণুর সংখ্যাকে কিভাবে আমি মোলে কনভার্ট করতে পারি। তো সেটা কীভাবে করব? এই পিভি মোল সংখ্যাকে আমি বলবো টোটাল অণুর সংখ্যাকে আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে সেখানে কতটুকু কত অণু বা কত মোল গ্যাস আছে সেটা আমরা বের করতে পারি। এটা সমান ইন্টু হচ্ছে আরটি। তো এখানে দরকার কি? আমার দরকার হচ্ছে এন বাই ভি এর মান। যেহেতু আমার এন এর মান দেয়া নাই, তাহলে এন বাই ভি থেকে আমি প্রথমে এন এর মান বের করব। তো তুমি যদি একটু ক্যালকুলেট করো এখানে এন বাই ভি এর মানটা বের করো কত আসে দেখো। তাহলে এন বাই ভি মানে হচ্ছে পি এন এ ডিভাইডেড বাই আরটি। দেখো একটা সূত্র পাওয়া গেল না? এই পি এন এ বাই আরটি যখন যদি আমি এখানে ইনসার্ট করি আমার ম্যাথ হয়ে যাবে আশা করি, কারণ সবগুলো ভ্যালু তোমার বাকি দেয়া আছে। তাহলে √2 পাই সিগমা স্কয়ার PNA ডিভাইডেড বাই RT। একটু উঠিয়ে দেই উপরে, তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে RT ডিভাইডেড বাই √2 পাই সিগমা স্কয়ার PNA। মানগুলো বসাই, কত আসে? সবগুলো এসআই এককে বসাবো, ঠিক আছে? এখানে আর এর ভ্যালু এসআই একক কত? 8.316। টেম্পারেচার কত? 27, তার মানে এটা হচ্ছে 300 কেলভিন আসবে। 300 কেলভিন। √2 ইন্টু হচ্ছে পাই সিগমা, আমি বললাম ব্যাস বসাতে হবে, 2 ইন্টু 10⁻⁻10 অ্যাংস্ট্রমকে মিটারে করলাম, সিগমা স্কয়ার। পি প্রেশারটা হচ্ছে অ্যাটমসফিয়ারে দেওয়া। অ্যাটমসফিয়ারকে কীভাবে করতে হয় এখানে বলা আছে, প্যাসকেলকে পরিবর্তন করা লাগে। বলা না থাকলেও কিন্তু মনে রাখতে হবে, এটা আমি বলেছি। কনভার্সনগুলো মনে রাখাটা খুবই জরুরি। সবসময় প্রশ্নে বলা থাকবে, এরকম ভাগ্যবান তুমি নাও হতে পারো। সো মনে রাখাটা সবসময় বেটার। তো আমি হচ্ছে অ্যাটমসফিয়ারকে প্যাসকেলে কনভার্ট করে নিলাম। ইন্টু হচ্ছে এনএ। এনএ মানে কি? আমি একটু আগে বললাম অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা তো সবারই মুখস্থ থাকা উচিত। 6.02 ইন্টু 10⁻23। যদি আমি ক্যালকুলেট করি পেয়ে যাব আমার ল্যামডার ভ্যালু। আমি ক্যালকুলেট করে রেখে দিয়েছি, আমার এসেছে 7.67
ইন্টু 10⁻⁻8 মিটার। এই হচ্ছে আমার আনসার। তো এই হচ্ছে 6 নম্বর প্রশ্ন। চলে যাই আমরা তার পরবর্তী প্রশ্নে। একটি রেফ্রিজারেটরের কথা বলা আছে যেটি 0 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করে। তো প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি পানিকে যদি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত করতে চাই তাহলে কি পরিমাণ কাজ করতে হবে এটা আমাকে বের করতে হবে। তার আগে আমরা খেয়াল করি যে রেফ্রিজারেটর কীভাবে কাজ করে। তো তার জন্য ডায়াগ্রামটা একটু এঁকে নিই। আমার যে রেফ্রিজারেটরের ডায়াগ্রামটা সেটা হচ্ছে, এটা যদি আমি রেফ্রিজারেটর বলি তাহলে সে একটা হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে তাপ গ্রহণ করে। এটা যদি আমি শীতল প্রকোষ্ঠ বলি যার তাপমাত্রা হচ্ছে T2, সেখান থেকে সে Q2 পরিমাণ তাপ আহরণ করে হচ্ছে কিছু পরিমাণ সে তাপ ছেড়ে দেয়, যেটা হচ্ছে গরম যে প্রকোষ্ঠটা উষ্ণ সেটা T1 তাপমাত্রায় থাকে এবং সেখানে সে Q1 পরিমাণ তাপ ছেড়ে দেয়। এবং সেটা করার জন্য তোমাকে কিন্তু কাজ দিতে হয়, যে কৃত কাজের মানটা হচ্ছে Q1 - Q2। অ্যাকচুয়ালি তোমাকে এই কৃত কাজ Q1 - Q2 এই ভ্যালুটি বের করতে বলা হয়েছে। তো তার জন্য তোমাকে Q1 জানা লাগবে, Q2 জানা লাগবে। তো Q2 জানার জন্য কিন্তু প্রশ্নে কিন্তু একটা কিছু বলা আছে, সেটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পানিকে যদি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত করতে চাই তাহলে কি পরিমাণ তাপ তোমাকে সেখান থেকে সরিয়ে নিতে হবে। সেটাই কিন্তু এই যে রেফ্রিজারেটর যেই পরিমাণ তাপ সরিয়ে সে বাইরে পাঠাবে সেটার ভ্যালু। এই যে যেই পরিমাণ তাপ সে সরিয়ে নিচ্ছে, এক্সট্রাক্ট করছে, Q2 এর ভ্যালুটিকে আমরা কীভাবে বের করতে পারি? আমরা জানি যে কোনো একটা কঠিন পদার্থকে সেম তাপমাত্রায় রেখে যদি আমি হচ্ছে তরলকে যদি কঠিনে কনভার্ট করি তাহলে আমার সুপ্ত পরিমাণ তাপ কিন্তু ওখান থেকে সরিয়ে বের করে নিয়ে আসতে হয়। তাহলে সুপ্ত তাপের ভ্যালুটা কীভাবে বের করা যায়? Q = mLF এই সূত্র দিয়ে বের করতে পারি। তো পানির ক্ষেত্রে এই মানটা তো মুখস্থ রাখতেই হবে অবশ্যই, 3,36,000 জুল পার কেজি। তো ভ্যালু বসিয়ে দিই। এম এর ভ্যালু প্রশ্ন দেওয়া হয়েছে তোমার 1 কেজি এবং LF এর ভ্যালু হচ্ছে 3,36,000। তাহলে গুণ করলে ওইটাই আসবে 3,36,000 জুল। এই পরিমাণ তাপ আসলে তাকে বের করে নিয়ে আসতে হবে রেফ্রিজারেটরটাকে, যদি সে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে কনভার্ট করতে চাই। তো Q2 তো পেয়ে গেলাম, এখন Q1 কীভাবে পাবো? তো তার জন্য কিন্তু তোমার দুইটা টেম্পারেচার দেওয়া আছে যে রেফ্রিজারেটরটা 0 থেকে 27 এর মধ্যে কাজ করে। 27 মানে হচ্ছে তোমার এই যে তাপমাত্রাটা, উষ্ণ তাপমাত্রাটা, এটার ভ্যালু দেওয়া, এবং 0 মানে হচ্ছে তোমার শীতল প্রকোষ্ঠটার মান দেওয়া 0। তো এই দুইটা যদি মান দেয়া থাকে এবং আমি যদি ধরে নিই, যেহেতু এখানে কোনো ইনফরমেশন দেয়া নেই, আমাকে ধরে নিতে হবে এই প্রক্রিয়াটি একটা রিভার্সিবল প্রসেস বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো আমরা জানি যে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার এবং হচ্ছে তাপ পরস্পর হচ্ছে সমানুপাতিক। তো সেখান থেকে আমি কি বলতে পারি? Q1 / Q2 = T1/T2। তো রিভার্সিবল প্রসেসের এই সূত্রটি কাজে লাগিয়ে কিন্তু তুমি চাইলে Q1 বের করতে পারো। তো বের করে ফেলো। Q1 / Q2 তো বের হলো আমার 3,36,000। T1 কত? এটা হচ্ছে 27, অবশ্যই ক্যালকুলেশনে বসাতে হবে 300, আর এটা হচ্ছে 273। তো সবগুলো ভ্যালু ক্যালকুলেট করে আমার যেটা এসেছে Q1 এর ভ্যালু সেটি হচ্ছে 369230.77 জুল। তো টোটাল ওয়ার্ক কত তাহলে? Q1 থেকে Q2 বিয়োগ, তাহলে এই যে ভ্যালু দেওয়া আছে এখান থেকে যদি বিয়োগ করো, বিয়োগফলটা কত বেশি বের হয় আমি লিখে দিচ্ছি 33,230.77। একটু মিলিয়ে নিও, আমার আনসার ক্যালকুলেশন ভুল হতে পারে, একটু মিলিয়ে নিও যে আনসার এটা আসছে কিনা। বাট এটাই হচ্ছে প্রসেস, তুমি হচ্ছে এভাবে ফলো করো, আনসারটি বের করতে পারবে। চলে আসি আমাদের নেক্সট প্রশ্নে। এখানে কি বলা আছে? সবচেয়ে সহজ প্রশ্ন মনে হয় এই টোটাল ফিজিক্স কোয়েশ্চেনের। এটা জাস্ট একটা লাইনেই আনসারটা হয়ে যায়। এত সহজ প্রশ্ন এসেছে মাঝে মাঝে তোমাদের টেস্ট করার জন্য। মাঝে মাঝে মনে হয় আমাদের যে এত সহজ প্রশ্ন কি আসলে দিয়েছে নাকি কোনো প্যাচ আছে কোনো। অনেকে আবার এটা ভেবে স্কিপ করে চলে যায় বা হচ্ছে মনে হয় যে এটা হয়নি, একটু করে রেখে দিই। তো এরকম হয়। তো মাঝে মাঝে সহজ কোয়েশ্চেনও দেওয়া হয় টেস্ট করার জন্য, কারণ আমরা কঠিন প্রশ্ন করতে করতে এত অভ্যস্ত হয়ে যাই যে সহজ প্রশ্ন আসতে পারে এটা আমাদের কল্পনাতেও আসে না। তো যেটা হচ্ছে এইখানে হয়েছে, প্রশ্নটা কি? 100 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ধাতব পাত, দুইটা পাত আছে এবং এই দুইটা পাতের যে এরিয়াটা, আমি যদি একটু 3D ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে এরকম হবে, এরকম। এই যে এটার এরিয়া, এই পাতের এরিয়া দেওয়া আছে
এরিয়া হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এটার দুইটা পাতের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বে প্রশ্ন দেওয়া আছে কত, 10 মিলিমিটার, 10 মিলিমিটার দূরত্ব। এখানে যদি তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে 100 ভোল্ট যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে বের করতে বলেছে তাহলে প্রাবল্যের ভ্যালুটি কত হবে। তো আমরা জানি ভোল্টেজের সাথে প্রাবল্যের একটা ইকুয়েশন আছে, সেটা কি, ই সমান ডিভি বাই ডিআর, তা নেগেটিভ একটা ছিল মনে হয়, যাই হোক। তো এই হচ্ছে সূত্রটা। এটাকে যদি তুমি ইয়ে করতে চাও, এভাবে করতে চাও, নর্মালভাবে লিখতে চাই, ডিফারেন্সিয়েশন আকারে না লিখে, যে ভোল্টেজকে তুমি যদি ডিস্টেন্স দ্বারা ভাগ করে দাও তাহলে হয়ে যাবে। তো এখানে আসলে এতটুকু ইকুয়েশন করলেই অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তো এখানে ভোল্টেজের যে ভ্যালুটি সেটা হচ্ছে 100, আমার যে ডিস্টেন্সের মানটা সেটা হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 10 × 10⁻³ ক্যালকুলেট করলে হয়ে আছে 10 টু দি পাওয়ার কত আসে, 10 10⁴ নিউটন পার কুলম। এটি হচ্ছে তোমার প্রাবল্যের ভ্যালু। তো এখানে মাথায় রাখতে হবে একটা, এখানে মধ্যবর্তী দূরত্বের যে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কিন্তু কোনো কাজে আসছে না, এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া জাস্ট টেস্ট করার জন্য, বাট এখানে কোনো ইউজ নেই এটার। তো আশা করি বোঝা গেছে, জাস্ট এক সূত্রে ম্যাথ শেষ, 10 মার্কস। পরের প্রশ্ন, 550 ওয়াট 220 ভোল্ট রেটিংয়ের একটি বাল্ব, এত ভোল্টে যদি চালাই আমি, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন ব্যয়িত শক্তি কত। এখানে একটা রেটিং দেওয়া আছে বাল্বের, এবং আমি সবসময় বলেছি যে আগেও এই টাইপের প্রশ্ন সলভ করার সময় আমি বলেছি কি তোমাদের, যে যখন একটা রেটিং দেওয়া থাকবে তার মানে সেখানে তোমাকে বোঝানো হচ্ছে যে ওই যে বাল্বটা বা ওই যে জিনিসটা আছে যার কথা দেওয়া আছে তার আসলে রোধের মান তোমাকে ইনডিরেক্টলি বোঝাতে চেয়েছে। এখানে ওয়াট এবং ভোল্ট এটা আসলে এটা মিন করেনি যে হচ্ছে এর ওয়াট কত ভোল্ট কত, এর মানে হচ্ছে তুমি যদি 220 ভোল্টের লাইনে ওই যন্ত্রটাকে লাগিয়ে দাও, ওই বাল্বটিকে লাগিয়ে দাও, তাহলে সে যেই পরিমাণ পাওয়ার কনজিউম করবে সে পাওয়ারটি হচ্ছে 550 ওয়াট। তো এই দুইটি জিনিস থেকে তুমি অ্যাকচুয়ালি বের করতে পারবে যে ওই যে যন্ত্রটি আছে তার রোধের ভ্যালুটি কত। তো সেটা রোধের ভ্যালু বের করার জন্য কী করতে পারি আমরা, পি সমান v²/r এই ইকুয়েশন ইউজ করতে পারি। তো সেখানে আর সমান আমি বলতে পারি v²/p। তো এখানে v² কত, 220² / 550। তো এখান থেকে আমি বের করতে পারবো আমার রোধের ভ্যালুটি, এটা আসছে 88 ওয়াট, সরি ওম। তো আমাকে বলা হচ্ছে এই যে বাল্বটি আছে একে যদি আমি হচ্ছে এই ভোল্টেজ রেঞ্জের মধ্যে লাগিয়ে দেই, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন ব্যয়িত শক্তি কত। ব্যয়িত শক্তি মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত পরিমাণ সে ক্ষমতা অপচয় করবে বা কি পরিমাণ হচ্ছে সে পাওয়ার কনজিউম করবে, সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে। শক্তি মানে এনার্জি না, কারণ এনার্জি তুমি বের করতে পারবা না, এনার্জি বের করার জন্য টাইম লাগে দেয়া, এখানে কোনো সময় বলা নেই। সো তোমাকে ব্যয়িত শক্তি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে কি পরিমাণ পাওয়ার সে কনজিউম করবে সেটা তোমাকে বের করতে বলা। বাট আমরা জানি যে আমাদের লাইনের ভোল্টেজ কিন্তু আমরা সবসময় সমান রাখতে পারি না। এখানে তুমি চাচ্ছ 220 ভোল্ট রাখতে, বাট ভ্যারিয়েশন হতে পারে। এই ভ্যারিয়েশনের ভ্যালুটা তেমন দেওয়া আছে ±1%, অর্থাৎ 220 ভোল্টের 1% কম হলে কি হতো, 1% বেশি হলে কি হতো, এই রেঞ্জের মধ্যে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি পরিমাণ পাওয়ার সে কনজিউম করবে। তো প্রথমে ম্যাক্সিমামটা বের করি, ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম মানে হচ্ছে যদি তোমার যে ভোল্টেজের ভ্যালুটা সেটা 220 এর সাথে 1% আরও যোগ হয়, কার 1%, 220 এর 1%। তো 220 এর 1% মানে কি 2.2, তাহলে 220 + 2.2 222.2। এই পরিমাণ ভোল্টেজ যদি কাজ করতো তাহলে তার পাওয়ারটি কত সেটি কী বের করতাম। তাহলে পি সমান আবার ওই সূত্র v²/r, সিম্পল সূত্র, 222.2² আর হচ্ছে 88। শেষ আনসার কত আসে, এটা আসবে 561.055। দেখো যখন ভোল্টেজ বেড়ে আছে সে কিন্তু বেশি পরিমাণ পাওয়ার কনজিউম করছে, তার রেটেড পাওয়ার কত, তার রেটেড পাওয়ার দেওয়া আছে 550, মানে তার রেটিংয়ে দেওয়া আছে সে 550 পর্যন্ত দিতে পারবে। বাট ভোল্টেজের মানই যখন বেড়ে গেছে সে কিন্তু তার থেকে বেশি পাওয়ার কনজিউম করছে। এই মোমেন্টে মাঝে মাঝে দেখা যায় না বাল্ব হচ্ছে বেশি উজ্জ্বল হয়ে গেছে, তুমি লাইট দিলা কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে বেশি উজ্জ্বল হয়ে গেছে, তার মানে হচ্ছে লাইনের ভোল্টেজ কোনো কারণে বেড়ে গেছে, এ কারণে সে বেশি পরিমাণ পাওয়ার কনজিউম করে তোমাকে বেশি পরিমাণ আলো প্রদান করছে। এটা হচ্ছে সেই কন্ডিশনটা। আরটা হতে পারে মাঝে মাঝে ভোল্টেজ লো হয়ে যায়, ধরলাম লাইনের ভোল্টেজ 220 থাকা উচিত ছিল, বাট সেটা কিন্তু ধরলাম আমি 1% কমে গেছে। 1% কার, তার যে অ্যাকচুয়াল তার থেকে 1% যদি কমে যায় তাহলে অর্থাৎ 217.8 এই ভোল্ট যদি হয়
তাহলে তার পাওয়ার কত আসবে? ওই একই সূত্র দিয়ে বের করতে হবে, ভি স্কোয়ার বাই আর, সেখানে ভি এর ভ্যালু হবে 217.8 ডিভাইড বাই আর কত 88। দেখবা তার রেটেড ওয়াটেজ হচ্ছে কত 550, বাট এখন দেখা যাবে তার থেকে কম পাওয়া যাবে 539.055 ওয়াট। তো এটা একটা এই দুইটা কিন্তু আনসার। তো আশা করি বুঝতে পারা গেছে কীভাবে করতে পারি। খুবই সিম্পল ম্যাথ, শুধুমাত্র আমাকে দুইটা ভোল্টেজ রেটিংয়ে আমাকে বের করতে বলা হয়েছে। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে, এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে একটি ইউনিক প্রশ্ন দিয়েছে, সহজ প্রশ্ন, সহজ সূত্র দিয়ে করতে হবে, কিন্তু ওই মোমেন্টে এইটুকু মাথায় আসাটা জরুরি। দেখো এখানে বলা আছে কি, ইয়ংয়ের ডিজির পরীক্ষায় 6500 অ্যাংস্ট্রম এবং 5200 অ্যাংস্ট্রমের দুইটি আলো ব্যবহার করা হলো, এবং এই দুইটি আলো দিয়ে সর্বনিম্ন কত দূরত্বে উজ্জ্বল পট্টি সমাপতিত হবে এটা বের করতে বলা হয়েছে। এটাকে বোঝাই জিনিসটা। মনে করো তোমার হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে ইয়ংয়ের, এটা হচ্ছে দুইটা স্লিট, এবং এখানে হচ্ছে তোমার পর্দা, এই পর্দা থেকে এটার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এটা ডি। তো এখান থেকে যদি হচ্ছে আলো তরঙ্গ একটা হচ্ছে যায়, এবং এখান থেকে আলো তরঙ্গ যদি যায় বিভিন্ন পজিশনে, তারা যখন মিলিত হবে, মিলিত হলে সেখানে হয় আলোকোজ্জ্বল অথবা অন্ধকার একটা ডোরা সৃষ্টি করে। তো এই যে ডোরাটা সৃষ্টি করছে বা পট্টি সৃষ্টি করছে আলোক বা অন্ধকার, সেটা ডিপেন্ড করছে কার উপর? সেটা ডিপেন্ড করছে এরা হচ্ছে একই সাথে মিলিত হচ্ছে নাকি বিপরীত দিকে মিলিত হচ্ছে। তো যদি হচ্ছে একই দশায় মিলিত হয় তাহলে আমরা জানি সেখান থেকে আলোকোজ্জ্বল একটা ডোরা পাওয়া যাবে। তো আলোকোজ্জ্বল ডোরা বের করা যে সূত্রটা, যে এখান থেকে একদম এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করি। তো এক্সের সূত্র কি? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এটি হচ্ছে তোমার এক্সের সূত্র। প্রশ্ন হচ্ছে তুমি যদি ল্যামডার ভ্যালুটি যদি চেঞ্জ করে দাও তাহলে কি এক্সটা বিভিন্ন জায়গায় ভ্যারিয়েশন হয়ে যাবে না? প্রশ্ন হচ্ছে যে তুমি যদি প্রথমত 6500 এই তোমার তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করতে, তাহলে সেটা যেখানে আসতো, তুমি সেম জায়গায় যদি তুমি ডোরা পেতে চাও, তাহলে অপর একটা তরঙ্গদৈর্ঘ্যে যদি আমি আলো ইউজ করি 5200 মানের, তাহলে তারা কি সেম জায়গায় আপতিত হতে কত মিনিমাম ডিস্টেন্স পর এটা পাওয়া যাবে? ধরলাম যে প্রথমটার জন্য এখানে একটা পাওয়া যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে এই দূরত্ব থেকে এই লোকেশনে ধরলাম তুমি পেয়ে যাচ্ছ, আরও ধরলাম আরও অনেকগুলো। এই হলুদ কালারটা হচ্ছে যদি তুমি 6500 এটার এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করো, তাহলে এই লোকেশনগুলোতে তুমি ধরলাম যে উজ্জ্বল একটা আলো পাচ্ছ। বাট তুমি এটার পরিবর্তে যদি এটা ইউজ করতা, তাহলে অবশ্যই যেহেতু তুমি ল্যামডাই চেঞ্জ করে দিয়েছো, তাহলে একই লোকেশনে তুমি সবসময় পাবা না। ধরলাম প্রথমটা তুমি এখানে পেলে, তারপরেরটা এখানে পেলে, তারপরটা এখানে পেলে, তারপরটা আবার এখানে পেলে, তারপরটা আবার একটু সরে গেল এখানে, তারপরটা এখানে, তারপর এখানে, তারপর হয়তো আরও কোথাও গিয়ে তারা মিলিত হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে এটাই যে কোন ডিস্টেন্সে, মিনিমাম কত ডিস্টেন্সে এসে তারা দুজন একই জায়গায় মিলিত হয়ে যাবে। অর্থাৎ এই আলো ব্যবহার করলে যেখানে পট্টিটা পাওয়া যাচ্ছে, তুমি যদি অন্য তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করো, তাহলে সেম জায়গায় পট্টি যদি পেতে হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা কত, এটা তোমাকে বের করতে হবে। তার মানে তো এই না যে তারা শুধু একবারই মিলিত হবে, তারা কিন্তু পরবর্তীতেও মিলিত হতে পারে, তারপরেও মিলিত হতে পারে। অর্থাৎ তারা হচ্ছে এই তাদের পথে অনেকবার মিলিত হতে পারে, বাট মিনিমাম যে ডিস্টেন্সে তারা মিলিত হচ্ছে, প্রথমবার যেখানে তারা মিলিত হচ্ছে, সেই ভ্যালুটি কত সেটা তোমাকে বের করতে হবে। তো সেটাই আমি বের করব। তার জন্য আমরা দুইটা আলোর জন্য দুই রকম সূত্র ইউজ করব। যেহেতু ডি এর মান চেঞ্জ হচ্ছে না কোনো ডিস্টেন্সটা, এই ডি এ তো উল্টা লিখেছি আমি, এই ডিটাকে হচ্ছে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করে, আর এই যে দূরত্ব এটা হচ্ছে স্মল এ। তাহলে ডি এবং এ যেহেতু পরিবর্তন হচ্ছে না, তার মানে দুইটা কনস্ট্যান্ট, শুধুমাত্র ল্যামডা চেঞ্জ করছো। তো ধরলাম প্রথম আলোর জন্য x1 সমান আমি পেয়ে আছি n ল্যামডা 1 ডি বাই এ, এবং দ্বিতীয় আলোর জন্য x2 সমান পেয়ে আছি n ল্যামডা 2 ডি বাই এ। তো এই দুইটা যদি আমি এখন একটু তুলনা করি, যে আমি যদি একই জায়গায় একই দূরত্বে হচ্ছে ডোরা পেতে চাই, তাহলে সেটা আসলে কত নাম্বার ডোরা হবে, বা এই যে তাদের যে রেশিওটা, এই রেশিওটা কত হবে। অর্থাৎ x1 আর x2 এটার যে ভ্যালুটি, এটা যদি সমান পেতে চাই আমি, অর্থাৎ প্রথমটার জন্য x যেখানে, দ্বিতীয়টার জন্য যদি x আমি সেখানে পেতে চাই, তাহলে
এই এন এর মধ্যে কীরকম ডিফারেন্স আছে, এখানে একটু ভুল লিখেছি, এখানে n1 হবে, তাই না? এন মানে কি? এন মানে হচ্ছে কত নাম্বার ডোরা। আমি একটু আগে বললাম যে যেহেতু তাদের ল্যামডাটা ডিফারেন্ট, তাহলে সেমভাবেই তারা কিন্তু আগাবে না। হয়তো বা একজনের হচ্ছে 3 নাম্বার ডোরা এই জায়গায় পাওয়া যাবে, আরেকজনের হয়তো বা 5 নাম্বার ডোরা এই জায়গায় পাওয়া যাবে। অর্থাৎ কত নাম্বার, সেই নাম্বারের মধ্যে যে রেশিওটা সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে কি হবে? এখানে হবে n1 ল্যামডা 1 ডি বাই এ, এখানে আসবে n2 ল্যামডা 2 ডি বাই এ, এখানে এ কেটে যাবে, ডি কেটে যাবে। তাহলে দেখো এখানে n1 আর n2 এর সাথে একটা রিলেশন পাওয়া আছে যে n1 বাই n2 সমান হচ্ছে ল্যামডা 2 বাই ল্যামডা 1। তাহলে সেটা কত? ল্যামডা 2 হচ্ছে 5200, এটা হচ্ছে 6500। একটু যদি ক্যালকুলেট করি, এটা আমার এসেছে 0.8। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে n1 আর n2 এই ডোরার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 0.88 করে। আচ্ছা, ভগ্নাংশ আকারে দেখলে আসলে বেশি ভালো বোঝা যাবে। এটা আসে 4/5, মানে হচ্ছে দ্বিতীয় যদি তরঙ্গ দৈর্ঘ্যটা ইউজ করতে, তাহলে n2 মানে 5 নাম্বার যে ডোরাটা এবং প্রথম যদি ইউজ করতাম তার যে 4 নাম্বার ডোরাটা এক জায়গায় থাকবে, অর্থাৎ 4 নাম্বারের ডোরা এবং 5 নাম্বার ডোরাটা এক জায়গায়। আবার তুমি তো এই রেশিওটাকে 4/5 না বলে এটা বলতে পারতাম 8/10, নাকি না? কাটাকাটি করো, 4/5 আসবে, 0.80 আসবে। মানে আমি 0.8কে কতভাবে লিখতে পারি? আমি চাইলে হচ্ছে একদম সবচেয়ে ছোট যেটা পূর্ণ সংখ্যা আকারে লেখা যায় সেটা হচ্ছে 4/5, এটাকে অথবা 8/10 লিখতে পারি। অথবা তুমি চাইলে 3 দ্বারা গুণ করো, 12/15, তাই তো না? সরি, 3 দ্বারা গুণ করলে 4 3 12, 5 3 12, ঠিক আছে। এটাও হতে পারে, তুমি 2 দ্বারা গুণ করলে এটা আসবে। তার মানে খেয়াল করো এখানে যে রিলেশনটা আসছে, সবচেয়ে শর্ট কখন হবে? যদি হচ্ছে এই মানটা n1 আর n2 এর মানটা যদি 4 এবং 5 হয়, তাহলে সবচেয়ে কিন্তু কাছাকাছি ভ্যালুটা পাওয়া যাচ্ছে। এর মানে বোঝা যাচ্ছে প্রথমটার 4 নাম্বার এবং দ্বিতীয়টার 5 নাম্বার এক জায়গায়, প্রথমটার 8 নম্বর এবং দ্বিতীয়টার 10 নম্বর এক জায়গায়, প্রথমটার 12 নম্বর এবং দ্বিতীয়টার 15 নম্বর এক জায়গায়। তো এভাবে করতে করতে অনেকগুলো আমি বের করতে পারি, বাট আমাকে বের করতে বলা হচ্ছে যে সর্বনিম্ন এই ডিস্টেন্সটা কত যেখানে তারা মিলিত হবে। তার মানে সর্বনিম্ন ডিস্টেন্সটা হবে যদি n1 এর মান 4 হয় অথবা n2 এর মান 5 হয়। তুমি যে কোনো একটা ইউজ করে x এর মানটা বের করতে পারো। তো তোমার ইচ্ছা তুমি কোনটা ধরে বের করবে। আমি প্রথমটা ধরে বের করছি। x1 সমান n1 আমি ধরছি 4, ল্যামডা 1 কত? যদি আমি x1 ধরি তাহলে অবশ্যই আমাকে এটা ধরতে হবে, প্রথমটা 6500 অ্যাংস্ট্রম ইন্টু ডি হচ্ছে পর্দার দূরত্ব 1.2 ডিভাইডেড বাই এ 2 ইন্টু 10⁻³ ক্যালকুলেট করো, এক্স এর ভ্যালু বের হয়ে আসবে, যেটি আমার বের হচ্ছে, আমি একবারে মিলিমিটার করে রেখেছি, 1.56 মিলিমিটার। তোমরা হচ্ছে মিটারে কম থেকে মিলিমিটার করলে এটাই পেয়ে যাবে। তুমি চাইলে কিন্তু x2 ধরেও করতে পারতে, বাট যেহেতু আমি x1 সমান x2 ধরেই ম্যাথটা বের করেছি মানগুলো, তাহলে আসলে সেম ভ্যালুই বের হবে। যখন তুমি x2 ধরবে তখন ল্যামডা 2 এর জায়গায় কিন্তু 5200 এটাকে ইউজ করতে হবে। আশা করি বোঝা গেছে। পরবর্তী ম্যাথে চলে আসি। আর মাত্র হচ্ছে 2-3টা ম্যাথই আছে আমাদের। তো এই যে ম্যাথটি, এটা কি বলা দেখো, যে 100 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রন একটি পরমাণুকে আঘাত করলে সেখান থেকে 300 এবং 1000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি ফোটন নিঃসৃত হয়ে চলে যায়। ইলেকট্রনটির শেষ বেগ কত? এখানে আমরা শক্তির যে নিত্যতা সেটাকে ইউজ করব। একটা পরমাণু আছে, সেখানে ইলেকট্রন এসে ধাক্কা দেয় এবং এখান থেকে 2টা ফোটন নির্গত হয়, যেই ফোটনের একটা হচ্ছে 300 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আর একটা হচ্ছে 1000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, এবং সেখান থেকে বাকি যে শক্তি নিয়ে সেটা ইলেকট্রনটা চলে যায়। প্রশ্ন হচ্ছে তাহলে ইলেকট্রনের শেষ বেগ কত? আমাকে দেখতে হবে এই ইলেকট্রনটা প্রথমে কি পরিমাণ এনার্জি নিয়ে আসছিল, এটা হচ্ছে আমি বলতে পারি এই পরিমাণ এনার্জি নিয়ে সে আসছিল, এবং এই এনার্জিটা হচ্ছে 3 ভাগে সে ছড়িয়ে দেয়। একটা হচ্ছে 2টা ফোটন 300 এবং 1000, এবং তার নিজস্ব যে শক্তিটা। তাহলে এই যে এনার্জিটা সে আসলে প্রথম যে ফোটনে দিবে সেটাকে আমি কি বলতে পারি, hc/λ1, এই পরিমাণ শক্তি নিয়ে এই ফোটন যাচ্ছে। দ্বিতীয় ফোটনটা কি, hc/λ2, এই পরিমাণ শক্তি নিয়ে দ্বিতীয় ফোটনটা যাচ্ছে, এবং বাকি যে শক্তিটা সেটা নিয়ে ইলেকট্রনটা আসলে 12 mv² বেগে চলে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে ইকুয়াল করি শক্তির নিত্যতার, তাহলে কিন্তু পেয়ে যাব ইলেকট্রনের শেষ বেগটা কত। এখানে ইলেকট্রন ভোল্ট এককে দেওয়া,
তাহলে 100 ইলেকট্রন আমরা জানি কি 1.6 × 10⁻19 -19, এটা করলেই কিন্তু ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট হয়ে গেল। বাকিটা কীভাবে করবো? hc/λ 6.63 × 10⁻, কত 34 না, 34, c হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে 300 × 10⁻10 প্লাস দ্বিতীয়টা আবার hc/λ 6.63 10⁻34, c হচ্ছে আবার আলোর বেগ 3 × 10⁸ এবং ল্যামডা2 কত 1000, 1000 × 10⁻10, কারণ অ্যাংস্ট্রম এককে দেওয়া, প্লাস হচ্ছে হাফ MV/s, যেহেতু ইলেকট্রন তাহলে m অবশ্যই ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 × v²। একটু সাবধানে ক্যালকুলেট করবে, কারণ অনেক বড় ক্যালকুলেশন, ক্যালকুলেট করলেই কিন্তু v এর মান পেয়ে যাবা। আমার এসেছে 4.03 × 10⁻6। আমি তো সবাইকে বলছি এটা একটু চেক করে নিতে, ভুল থাকতে পারে আমারও, বাট এখানে শক্তির যে নিত্যতা সেটা ইউজ করলে কিন্তু খুবই ইজিলি ম্যাথটা হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটা হচ্ছে 50 মেগাওয়াট বিদ্যুৎ পেতে দৈনিক কত কেজি ইউরেনিয়াম লাগবে। এখানে ইনফরমেশন দেওয়া যে একটি যদি আমি ইউরেনিয়াম ফিশন বিক্রিয়া ইউজ করি সেখান থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয় এবং এই বিক্রিয়ার যে দক্ষতা সেটা হচ্ছে 20%। তার মানে 20% দক্ষতা বিশিষ্ট এই বিক্রিয়াটা যদি আমি একটা ইউরেনিয়াম থেকে করি তাহলে 20 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হবে এবং এখান থেকে আমাকে 50 মেগাওয়াট বিদ্যুৎ যদি উৎপন্ন করতে চাই এত শক্তি সম্পন্ন, তাহলে কত কেজি ইউরেনিয়াম লাগবে। এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে দৈনিক, কারণ এটা কিন্তু ইলেকট্রন ভোল্ট শক্তির একক, এটা কিন্তু পাওয়ারের একক। তো পাওয়ারটাকে শক্তিতে কনভার্ট করতে চাইলে অবশ্যই তোমাকে টাইম লাগবে, টাইম দিতে হবে। এক কাজ করি, আমার যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ার কত 50 মেগাওয়াট, একে আমি প্রথমত আমার এনার্জিতে কনভার্ট করি। এনার্জি হবে তাহলে কত 50 × 10⁻6, এটা হলে মেগাওয়াটকে প্রথমে আমি ওয়াটে কনভার্ট করে নিলাম। ওয়াটকে যদি আমি এখন জুলে কনভার্ট করতে তাহলে টাইমের সাথে গুণ করতে হবে, কারণ আমরা কি জানি W = PT, মানে ওয়ার্ক সমান হচ্ছে P × T, ওয়ার্ক মানে হচ্ছে এনার্জি। তাহলে এনার্জি বের করতে গেলে পাওয়ারের সাথে তুমি হচ্ছে টাইম গুণ করে দিবা। তো এখানে টাইমের ভ্যালু কত, একদিন, দিনকে অবশ্যই তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ SI এককে নিয়ে আসতে হবে আমাকে। তো আমরা জানি একদিনে কত সেকেন্ড, 86,400 সেকেন্ড। টোটাল কিন্তু তোমার এই ভ্যালুটি হচ্ছে জুলে কনভার্ট হয়ে গেল। তো এই যে জুলে বের হলো, এখন আমরা ঐকিক নিয়মে করবো একটা ম্যাথটাকে। খেয়াল করো, তুমি যদি 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পেতে চাও সেখানে কত থেকে পেতে পারো, একটা থেকে। বাট এখানে প্রশ্নে বলা আছে যে দক্ষতা হচ্ছে 0.2, তাহলে খেয়াল করো 200 মেগা মানে কত 10⁻6, ইলেকট্রন ভোল্ট মানে কত 1.6 × 10⁻19, এই পরিমাণ শক্তি, আবার দক্ষতা হচ্ছে 20%, তার মানে × 0.2 হবে। তাহলে এই পরিমাণ এনার্জি আমি পেতে পারি কয়টা ইউরেনিয়াম থাকে, একটি ইউরেনিয়াম। তো আমি যদি হচ্ছে পেতে চাই এই পরিমাণ এনার্জি, তাহলে কয়টা ইউরেনিয়াম লাগবে, অর্থাৎ 50 × 10⁻6 × 86,400, এই পরিমাণ যদি আমি শক্তি পেতে চাই তাহলে আমার ইউরেনিয়াম লাগবে। আমি একবারে বলতে পারি নাম্বার অফ ইউরেনিয়াম ইকুয়ালস টু, আমি ঐকিক নিয়মে দেখালাম, তুমি চাইলে একবারে করতে পারো যদি বুঝে থাকো তোমরা। এটা আসবে কত 50 × 10⁻6 × 86,400, উপরে এই পরিমাণ এনার্জি আমার দরকার, বাট আমার একটা থেকে আমি এনার্জি পাচ্ছি কত, সেটি হচ্ছে 200 × 10⁻6 × 1.6 × 10⁻19 এবং 20% তার যেহেতু দক্ষতা, এই কারণে 0.2 কিন্তু তোমাকে কিন্তু গুণ করতে হবে। এখানে আমার এসেছে 6.75 × 10⁻23, এটা। তাহলে এটি হচ্ছে তোমার এই পরিমাণ কি লাগবে, ইউরেনিয়াম পরমাণু লাগবে। এখন পরমাণুকে কিভাবে আমি ভরে কনভার্ট করতে হবে, তোমার বলছে কত কেজি ইউরেনিয়াম লাগবে। পরমাণুর সংখ্যাকে যদি ভরে কনভার্ট করছে, একটু আগে আমি একটা সূত্র দেখালাম তাই না, একটা ম্যাথে, যে মোল সংখ্যা বের করার দুটি সূত্র আছে, এটা হচ্ছে W/m একটা, অথবা N/Na, নাম্বার অফ পরমাণু বা অ্যাটমস ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। তো এখান থেকে কিন্তু তুমি W বের করতে পারো না এই দুটো থেকে, তাহলে কি আসবে W = N/Na
ইন্টু এম, এখানে এন মানে হচ্ছে কতগুলো পরমাণু আছে, ডিভাইডেড বাই কতগুলো পরমাণু, সরি অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে এম। এম মানে কত, ভর। যেহেতু তোমাকে কেজি দিয়ে বের করতে বলা হয়েছে, তাহলে এই ভরের এককটাও আমি কেজি দিয়ে বসাবো। এখানে ইউরেনিয়ামের ভর দেওয়া আছে 235, মানে এটা গ্রাম এককে, অ্যাটমিক মাস ইউনিট। তো এটাকে কেজি কনভার্ট করলে কি হবে, 0.235। তো এটা হচ্ছে কেজিতে যদি রাখি, এটা তো টি টি কেটেই যাবে পার মোলে, তাহলে তোমার বের হয়ে আসবে তো কত গ্রাম। তো গ্রাম বের হয়েছে আমার 0.263 এত কেজি। দেখো খুবই ইজিলি বের হয়ে আসছে, আশা করি বুঝতে পারা গেছে। আমরা জাস্ট উইকিং নিয়ম কনভার্ট করেই হয়ে গেল, অথবা তোমরা যদি বুঝতে পারো একবারে এই লাইনটা লিখতে পারো, তবুও হয়ে যাবে। আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন এটা, প্রশ্নটা একবার দেখে নিই, দেন এটা নিয়ে আনসার করার ট্রাই করি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটের ডায়োড আছে একটা, এবং বলা হয়েছে দুইটা কন্ডিশন, সেটা হচ্ছে S1 খোলা এবং S2 বন্ধ। S1 খোলা মানে এরকম, আর S2 বন্ধ মানে হচ্ছে এরকম। যদি হচ্ছে এটা সার্ভিসে থাকে, এই সুইচটা যদি আমি ক্লোজ করে দিই, তাহলে সেই মোমেন্টে আমাকে বের করতে হবে যে এই ডায়োডের ভোল্টেজের মানটা এবং এই লাইনের মধ্য দিয়ে কারেন্টের মানটা কত। তো যখন এটা খোলা থাকবে এবং এটা অফ থাকবে, তখন কি অবস্থায় দেখো তো, খেয়াল করো তো জিনিসটা। তখন এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা বের হবে, বের হয়ে আসে এখানে মিলিত হবে। বাট এটা তো একটা পিএন জাংশন ডায়োড, দেখো তো পিএন জাংশনের এই পার্টটা পজিটিভ, এই পার্টটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ থেকে যখন কারেন্ট এসে নেগেটিভে আঘাত করে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সেটা হচ্ছে রিভার্স বায়াসে কানেক্টেড। তাহলে যখন এভাবে তুমি কানেক্ট করবা, তাহলে অ্যাকচুয়ালি এখানে একটা রিভার্স বায়াস চলে আসছে, রিভার্স বায়াস। তো যেহেতু এটা রিভার্স বায়াস, তার মানে এখানে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না, কারেন্টের মান হচ্ছে 0। কারণ রিভার্স বায়াসে আমরা জানি কি, ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যায় না, গেলেও সেটা মিলি অ্যাম্পিয়ার লেভেলে, সেটা হচ্ছে যেহেতু কোনো রকম ইনফরমেশন দেওয়া নেই বের করার মতো, তো সেটা তুমি বেরও করতে পারবে না। তো আমরা 0 ধরেই আগাবো। আমার কথা তাহলে এখানকার ভোল্টেজটা কত হবে, তার মানে হচ্ছে যেহেতু তুমি এখানে ব্যাটারি দিয়ে ভোল্টেজ দিচ্ছ এবং সেই ভোল্টেজটা কোনো রকম কারেন্ট তৈরি করতে পারছে না, এর একটাই কারণ, সেটা হচ্ছে সম্পূর্ণ ভোল্টেজটা হচ্ছে এখানে কনজিউম হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এবং সে আসলে কারেন্ট সাপ্লাই করতে পারছে না। এই কারণে তাহলে এই যে ভোল্টেজের মানটা, এটার মান হবে কত, এটার সমান, অর্থাৎ -10। যেহেতু প্লাস উপরে মাইনাস নিচে দেওয়া আছে, এই কারণে আমি চিহ্ন সহ বলতে পারি যে -10 ভোল্ট হয়ে যাবে। তুমি চিহ্ন আকার ছাড়াও প্রকাশ করতে পারতে, সমস্যা নেই। এটা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। আমি যদি 2 নাম্বারটা বলি, তাহলে কি হবে, এখানে বলা হচ্ছে যে যদি S2 খোলা থাকতো এবং S1 যদি ক্লোজ থাকতো, তাহলে কি হতো, তাহলে এই সার্কিটটা বাদ, শুধুমাত্র এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে। তো এখান থেকে কারেন্টটা এসে এই ডায়োড হয়ে চলে যাবে এখন, কিন্তু কারণ এটা পজিটিভের সাথে পজিটিভ কানেক্টেড, তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড। তাহলে এটা আমি বলতে পারি যে ফরওয়ার্ড বায়াস। তো আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হয়। তো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্ট যদি ফ্লো হতে চায়, তাহলে এইখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েই যাবে, কারণ এটা একটা ডায়োড। আমরা জানি যে ডায়োডের একটা ভোল্টেজ ড্রপ থাকে নিজস্ব, এটা ডিপেন্ড করতেছে এটা কি সিলিকন ডায়োড নাকি জার্মেনিয়াম ডায়োড। যদি জার্মেনিয়াম থাকে তাহলে 0.3 ভ্যালুটা হবে, আর সিলিকন থাকলে সেটা 0.7। এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। কিন্তু প্রশ্নে বলাই ছিল এটা একটা জার্মেনিয়াম ডায়োড, যেহেতু জার্মেনিয়াম, তার মানে এর যে নিজস্ব ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপের ভ্যালুটা হচ্ছে 0.3। তাহলে আমি যদি কারেন্টের মান বের করতে চাই, কারেন্টের ভ্যালু কি, সূত্র কি, ডেল্টা ভি বাই আর, মানে ভোল্টেজের পরিবর্তনকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 5 ভোল্ট আসছে, এসে এখানে হচ্ছে 0.3 ড্রপ হয়ে যাবে, কমে যাবে। তাহলে 5 থেকে 0.3 যদি বাদ দিই আমি, এই পরিমাণ ভোল্টেজটা আসলে 10 ওহম রোধের মধ্যে আসবে। তাহলে এই পরিমাণ ভোল্টেজ ডিভাইডেড বাই যদি রোধটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আসছে কত, এটি আসছে তোমার, ক্যালকুলেট করি, 4.7 বা 0.47 অ্যাম্পিয়ার আসবে। এবং এটাই হচ্ছে তোমার সেই কারেন্টের ভ্যালু। এবং V1 এর ভ্যালু তাহলে কত, এটা আমি তো বলেই দিলাম। V1 এর ভ্যালু হচ্ছে আসলে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপটা এখানে পাওয়া যাবে, তো ভোল্টেজ ড্রপটা পাওয়া যাচ্ছে কত, 0.3 ভোল্ট। এটা তো মুখস্থ ভ্যালু ইউজ করলেই হয়ে যায়। তো এই হচ্ছে আনসার। তো এই হচ্ছে বুয়েটের 2023-24 সেশনে টোটাল যে 13টি ফিজিক্সের প্রশ্ন এসেছিল, সেই 13টি প্রশ্নের আনসার। তো আশা করি বুঝতে পারা গেছে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমাদের, অবশ্যই হচ্ছে আমাকে জানিও, আমি সবগুলোই সলভ করে দেবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।